কথা শুনতে পাচ্ছেন ভাই? শোনা যাচ্ছে কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো জি আলহামদুলিল্লাহ স্যার, ভাই। ভালো আছে। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আছি। এই আপনাদের কেউ পরীক্ষা টরীক্ষা দিছিলেন এবারে গত ফ্রাইডেতে সিনিয়র অফিসারে? জি স্যার, আচ্ছা, কারো কি আসছে? আসছে স্যার। আলহামদুলিল্লাহ আসছে আসছে। কার আসছে? সালমান স্যার। সালমান। কত জি স্যার, আসছিল? কাটমান কত ছিল? 52 কাছাকাছি, 52 স্যার। 52। বলছিলাম না যে 50-এর উপরে উঠলে মোটামুটি পাওয়া যাবে। 50 জি থেকে স্যার। 55 একটা ধারণা করতেছিলাম আমরা যে 50 থেকে 55 হইলে পাওয়া যাবে। তবে লাস্ট আমার কাছে যেটা আসছে, একজনের রেজাল্ট পাইছিলাম, ও বললো হচ্ছে 48-এ আসছে। আর ওর নাকি হচ্ছে সব কেটে টেটে দিয়ে 48 আসছে, তারও আসছে। এখন যদি তার কথার সত্যতা যদি ঠিক থাকে, তার মানে এখন পর্যন্ত আমার কাছে আসা নিউজ হচ্ছে 48ই লোয়েস্ট নাম্বার। 48-এর নিচে ওইটা এখন হচ্ছে পর্যন্ত ডাবল পাইনি। অ্যান্সার, মানে অনেকগুলো কনফিউশন ছিল তো তার ভিতর হয়তো। হ্যাঁ, হইতে পারে। মানে তার ভাষ্য মতে যে আমরা যে অ্যান্সারগুলো দিছিলাম সেটা অনুযায়ী সে কেটে টেটে বলছিল যে 48 থাকবে। মানে সেটাই বললাম যে তার কথা সত্যতা ভিত্তিতে যদি আমরা চিন্তা করি তাহলে লোয়েস্ট নাম্বার এখন পর্যন্ত আমার হাতে যেটা আসছে 48। আর আমরা হচ্ছে প্রেডিক্ট করতেছিলাম যে 50 থেকে 55 এর মধ্যে আসলে আপনার চলে আসার কথা। এই হচ্ছে বিষয়। 51-তে আসছে, আমার কাছে হচ্ছে নিউজ আসছে 51-তে আসছে। ঠিক আছে, আর সর্বনিম্ন হচ্ছে ওই 48-এর কথা বললাম। গুড। তাহলে একটা স্টেপ আগে গেছে, এখন সেকেন্ড স্টেপে দৌড়াইতে হবে। ওকে, আচ্ছা চলেন আমরা একটু পড়াশোনার দিকে যাই। আমরা গতদিনে মনে হয় রেশিও প্রপোর্শনের এমসিকিউ পার্টটা করছি, আজকে হচ্ছে ওইটারই ধারাবাহিকতায় আমরা রিটেনের দিকে একটু চলে যাই। দেখি রিটেনের কোশ্চেনগুলো কেমন হয় বা এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় আমরা একটু দেখব। কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর কোশ্চেনে কি বলতেছে? কোশ্চেন বলতেছে এ ব্যাগ কন্টেইন টমেটোস দ্যাট আর ইদার গ্রিন অর রেড। একটা ব্যাগের মধ্যে হয় আপনার গ্রিন অথবা রেড কালারের হচ্ছে টমেটো আছে। পরে বলতেছে দ্য রেশিও অফ দ্য গ্রিন টমেটো টু দ্য রেড টমেটো ইন দ্য ব্যাগ ইজ 4:3। যদি আমাদের গ্রিন এবং রেডের রেশিওটা 4:3 হয়, তাহলে 4:3 মানে 4 হচ্ছে গ্রিন। তাহলে আমাদের গ্রিনের কথাটা আগে একটু বলে দেই যে লেট দ্য গ্রিন ইকুয়াল টু কত ভাগ ছিল? 4 ভাগ। তাহলে 4 ভাগ মানে হচ্ছে 4x অ্যান্ড দ্য ব্লু ইকুয়াল টু, তাহলে ব্লু হচ্ছে আমাদের কয় ভাগ ছিল? 3 ভাগ। সরি, ব্লু তো নয়, রেড, সরি, রেড ইকুয়াল টু হচ্ছে আমাদের ছিল 3 ভাগ। তাহলে 3 ভাগ মানে হচ্ছে থ্রাইস x। এখন তারা বলতেছিল যে হোয়েন 5 গ্রিন টমেটোস অ্যান্ড 5 রেড টমেটোস আর রিমুভ, মানে 2টা থেকে 5টা করে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন গ্রিন আগে ছিল কয়টা? 4x। রেড আগে ছিল কয়টা? থ্রাইস x। 2টা থেকে আমাদের 5টা করে বাদ দিতে হবে, আমরাও 5টা করে বাদ দিলাম। তাতে এখন তারা বলতেছে দ্য রেশিও বিকামস 3:2। তাহলে এই রেশিওটা এখন হয়ে যাবে 3:2, মানে হচ্ছে 3/2। এই হচ্ছে আসলে মূল কাহিনী, অনেকটা এমসিকিউ স্ট্যান্ডার্ডের কোশ্চেন এটা। যাই হোক, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে 8x মাইনাস 5 দোকানে 10, 3 3 9, 3 5 হচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বলতে পারি ডিফারেন্স হচ্ছে x, 10 আর 15 ডিফারেন্স হচ্ছে 5। তাহলে x এর মান চলে আসছে 5। কোশ্চেন কি বলছে? হাউ মেনি রেড টমেটোস ওয়ার দেয়ার অরিজিনালি ইন দ্য ব্যাগ। অরিজিনালি ইন দ্য ব্যাগ মানে হচ্ছে শুরুতে। শুরুতে তাহলে রেড কয়টা ছিল? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ফাইনালি দ্য রেড ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের থ্রাইস এক্স। এক্স এর মান আমরা কত পাইছি? এক্স এর মান পাইছি 5, তার মানে 3 5 15। এই সেই অ্যান্সারও হচ্ছে আমাদের 15। এবার তাহলে দেখেন বোঝা গেছে কিনা। খুবই ছোট কোশ্চিন, কিন্তু মজার ব্যাপার এই কোশ্চিনটা এমসিকিউ স্ট্যান্ডার্ডের হইলেও রিটেনে অলরেডি পরীক্ষাতে আসছে, ব্যাংকের রিটেনের পরীক্ষাতে চলে আসছে। এটা ক্লিয়ার? তাহলে এখন বলেন। ঠিক আছে সবার? জি স্যার। ওকে, পিচ্ছি কোশ্চেন, এটা আসলে না বোঝার কোনো কিছুই নাই। আচ্ছা, পরেরটাও আমরা একটু তাকাই দেখি কি বলতেছে। 2 নম্বর কোশ্চেনে বলতেছে রহিম হ্যাজ 30 মার্বেল। রহিমের কাছে 30টা মার্বেল আছে, 18 রেড অ্যান্ড 12 গ্রিন মার্বেল, 12 ব্লু মার্বেল। 18টা রেড এবং 12টা হচ্ছে ব্লু মার্বেল। পরে বলতেছে করিম হ্যাজ 20 মার্বেল। করিমের কাছে 20টা মার্বেল আছে। দ্য রেশিও অফ দ্য রেড অ্যান্ড ব্লু মার্বেল ইজ ইকুয়াল টু দ্য রহিমস মার্বেল।
তার মানে করিমের 20টার মধ্যে কয়টা আমাদের রেড আর কয়টা ব্লু এটা আমরা জানি না, কিন্তু ওরা বলতেছে রহিমেরটা রেশিও যা হবে করিমেরটা রেশিও তাই হবে। তাহলে রহিমেরটা রেশিও কত আমরা একটু দেখতে চাই। ফ্রম দ্য প্রবলেমের কথা থেকে ফর রহিমের জন্যে দ্য রেশিও অফ প্রথমে কোন কালার ছিল রেড, তারপরে হচ্ছে ব্লু, রেড টু ব্লু ইকুয়াল টু রেড কয়টা ছিল 18টা, অনুপাত ব্লু কয়টা ছিল 12টা, 6 দ্বারা যদি ভাগ করে দিই 3 6 18, 6 দোকানে 12, তাহলে 3:2 হচ্ছে আমাদের রেড এবং ব্লু রেশিও রহিমের জন্য। তাহলে ওরা বলে দিছে রহিমেরটা যা রেশিও হবে করিমেরটারও রেশিও তাই আসবে। তাহলে আমরা সেই কথাটা একটু বলে দেই। সো ফর করিম দ্য রেশিও অফ রেড টু ব্লু ইজ অলসো আমাদের কত চলে আসবে 3:2। তাহলে করিমের জন্যেও রেড এবং ব্লু রেশিওটাও আসবে হচ্ছে 3:2। কোশ্চেন কি জানতে চাচ্ছে, হাউ মেনি মোর ব্লু মার্বেল রহিমের কাছে ব্লু মার্বেল কয়টা বেশি আছে। তাহলে রহিমের কাছে ব্লু ছিল হচ্ছে কয়টা 12টা, কিন্তু করিমের কাছে ব্লু কয়টা সেটাই তো আমরা জানি না। তাহলে এটা একটু আমরা এখন দেখে নেই। তাহলে আমরা বলে দিই যে ফর করিম দ্য ব্লু ইকুয়াল টু, তাহলে করিমের কাছে টোটাল কয়টা ছিল 20টা, এই 20টার আমাদের 3 ভাগ আর 2 ভাগ, টোটাল 5 ভাগের মধ্যে আমাদের দরকার হচ্ছে ব্লু। তাহলে ব্লু ছিল হচ্ছে 2 ভাগ, তাহলে 20টার 5 ভাগের 2 ভাগ করা মানে হচ্ছে 4 দোকানে 8টা। তাহলে আমরা পাইছি যে রহিমের কাছে ব্লু 12টা, করিমের কাছে ব্লু 8টা। তাহলে 8টা থেকে 12টা কয়টা বেশি, 4টা বেশি। এটাই কোশ্চেন জানতে চাইছিল যে রহিমের কাছে ব্লু মার্বেল কয়টা বেশি আছে। তাহলে আমরাও বলে দিই যে ফাইনালি রহিম হ্যাজ 12 বিয়োগ 8 ইকুয়াল টু 4 মোর ব্লু মার্বেলস। অ্যান্সার 4। শেষ। এই কোশ্চেনগুলো শুরুর দিকে যেগুলো পাবেন দেখবেন যে এগুলো হচ্ছে খুবই ছোট ছোট টাইপের কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু অলরেডি পরীক্ষাতে আসছে। আমরা কেন এই কোশ্চেনগুলোকে শীটের মধ্যে নিয়ে আসছি, তার পিছনে কারণ হচ্ছে যাদের মাথায় এরকম বদ্ধমূল ধারণা আছে যে হয়তোবা রিটেনের ম্যাথ মানে সবই জটিল জটিল ম্যাথ হয়, সব কঠিন কঠিন ম্যাথ হয়, সব বড় বড় ম্যাথ হয়, বিষয়টা কিন্তু এরকম না। এইরকম সিলি প্যাটার্নের কোশ্চেনও কিন্তু রিটেনের পরীক্ষাতে আসছে। এই ধারণাটা আপনাদেরকে দেওয়ার জন্যে যে সব রিটেনের কোশ্চেন মানেই জটিল হয় না। এবার তাহলে বলেন 2 নাম্বারটা কি তাহলে ক্লিয়ার কিনা? ঠিক আছে স্যার এখানে 3+2 না লেখা আছে স্যার, সরাসরি 5 লিখি তাহলে জি স্যার না কি জি ভুল না, হবে? এই তো ঝামেলা। কারণ আপনার কোশ্চিনের ভিতরে যে তথ্যটা দেওয়া নাই সেই তথ্য আপনি ডিরেক্ট এখানে লিখতে পারবেন না। ঠিক আছে, আমি 5 লিখতে পারবো না। কেন? কারণ 5-এর তথ্য কোথাও দেওয়া নাই, কিন্তু 3 আর 2 ভাগের তথ্যটা দেওয়াই আছে। হ্যাঁ না না, ব্যাপারটা কি বুঝতেছেন? এই কারণে ডিরেক্ট আপনি 5 স্যার। লিখতে পারবেন না স্যার, আপনাকে দেখাইতে হবে যে 5টা আসলে কোথায় থেকে আসছে। ক্লিয়ার এখন তাহলে বিষয়টা? স্যার একটা লাইন যদি বলা যায় যে স্যার উপরে বলেন। যোগফল এই 3 একজন যোগ করে বলেন, লিপি একটু পরে বলেন, সুইটি আগে একটু বলেন। হ্যাঁ, তাহলে কি স্যার এখানে একটা লাইন বেশি করে লেখা যায় যে অনুপাতের যোগফল 3 যোগ 2 সমান 5? আপনি মানে এক্সট্রা লিখতে চাচ্ছেন? এক্সট্রা না করে কি স্যার, মানে জানার জন্য আর কি। না না, ওটা লেখার কি দরকার? বরঞ্চ আপনি এইটা বলতে পারেন যদি আপনার আরো বাড়তি লেখার মন চায় যে না আমি আরেকটু বাড়তি লিখবো, তাহলে এখান থেকে ওই যে রেড ইকুয়াল টু লেখেন থ্রাইজ এক্স, ব্লু তাহলে লেখেন হচ্ছে আমাদের টোয়াইজ এক্স, এরপরে লেখেন থ্রাইজ এক্স আর টোয়াইজ এক্স এর যোগফল 20, এরপরে আপনি এক্স এর মান বের করেন হচ্ছে কত, আমাদের এক্স এর মান হচ্ছে আমাদের 5 4। ঠিক আছে, এরকম করে করতে পারতেন আপনি, কিন্তু আমি বড় করি নাই, আমি আরো ছোট করে নিয়ে আসছি ক্যালকুলেশনটাকে। ক্লিয়ার বিষয়টা? সুইটির কি বলতেছি কি ব্যাপারটা যে ক্লিয়ার কিনা? এই মেহেদি এরকম দাঁড়া, যদি মেহেদি দাঁড়া আমি- একটু, এই মেহেদি একটু পরে দাঁড়া,
মেহেদি একটু দাঁড়া ভাই, সুইটির কি বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। ওকে, এবারে মেহেদি বল ভাই। মেহেদি এবার একটু বলি। ওনার কথাটা বলতেছিলাম আপনি। স্যার আমারটা তো স্যার ক্লিয়ার হয়েছে, ওনারটাই আমি বলতেছিলাম যে উনি বলতেছিল যে প্রথমে যদি আমরা 3 ও 2 যোগ এরকম একটা লাইন লিখে দিতাম, এটা বলতেছি আর কি। তাহলে সেটা কিসের ওটাই যোগফল বললাম আসতো? স্যার। ওটা কিসের যোগফল? রেশিও কি ওই যে কখনো স্যার দ্য যোগ সাম করা অফ যায়? রেশিও ওরে এরকম আল্লাহ রে, line। এই রেশিও কি কখনো যোগ করা যায় রে? ওটাই বলতেছিল আর কি। হ্যাঁ, আমরা তো এখানে রেশিও যোগ তো না, ওটা এখানে বলতেছিল তো আমরা that the রেশিওটা sum কি of করছি, ratio ভাগ। এ রে, is আমার plus কথা শোনে না, এর মেহেদি বলা শুরু করলে আর থামেই না। আমার কথাটা শোন রে ভাই। আহারে, কিরে 3 আর 2 কেমনে তুই যোগ করবি শুধু আলাদা করে? কারণ 3 তো 3 ভাগ আর 2 তো 2 ভাগ, তাহলে এটা তো আর যোগ করা যায় না। যোগ করলে তো থ্রাইজ এক্স আর টুয়াইজ এক্স বানায় যোগ করা লাগবে। আর আমরা এখানে 3 আর 2 তো যোগ করছি কিসের সাপেক্ষে? যে 20টার 5 ভাগের 2 ভাগ, যখন ভাগ আকারে করতেছি তখন তো সেটা আমি ক্যালকুলেশন করতে পারবো। আলাদা করে তো আর 3 আর 2 যোগ করা যায় না। ক্লিয়ার এখন বিষয়টা? জি স্যার। গুড। তাহলে কি এবার 2 নাম্বারটা ছাড়া যায় কিনা? এই লিপি মনে হয় কি জানে বলতে চাইছিল। লিপির কোনো কোশ্চেন আছে নাকি? লিপি কোনো কোশ্চেন আছে? স্যার বলছি। ওকে, তাহলে ছেড়ে দিব। তাহলে 2 নাম্বারটা কি এবার ছেড়ে দেওয়া যায় কিনা? ওকে, তাহলে 2 নাম্বার গেল। আসেন এইবারে 3 নাম্বারের চেহারাটা দেখি একটু কি বলতেছে। নাম্বার 3, এ সার্টেন কলেজ হ্যাজ স্টুডেন্ট টু টিচার রেশিও অফ 11:1। একটা নির্দিষ্ট কলেজে স্টুডেন্ট এবং টিচারের অনুপাত 11:1। তাহলে আমরা প্রথমটা থেকে বলতে পারি যে স্টুডেন্ট কতজন। দ্য স্টুডেন্ট হচ্ছে 11 ভাগ। 11 ভাগ মানে হচ্ছে 11x, অ্যান্ড দ্য টিচার হচ্ছে আমাদের 1 ভাগ। 1 ভাগ মানে হচ্ছে শুধু x। পরে তারা বলতেছে দ্য এভারেজ অ্যানুয়াল স্যালারি ফর টিচার্স ইজ 26,000। আমাদের গড়ে টিচারদের স্যালারি হচ্ছে 26,000 টাকা। গড়ে 26,000 মানে আমরা বলতে পারি প্রত্যেকটা টিচারের স্যালারি 26,000 টাকা। কিন্তু পরে তারা বলতেছে ইফ দ্য কলেজ পে এ টোটাল অফ 33,80,000 টাকা। পরে বলতেছে যে কলেজ নাকি পে করে আমাদের 33,80,000 টাকা। কখন? ইন অ্যানুয়াল স্যালারি, অর্থাৎ বাৎসরিক স্যালারি হিসাবে। কাদের জন্য? টু ইটস টিচার। তাহলে এখন কোশ্চেন, বলেন তো 33,80,000 টাকা কি জিনিস? মোট বেতন স্যার। গুড। 26,000 টাকা কি জিনিস? 26,000 একজনের বেতন। গুড। তাহলে এখন বলেন তো আমরা যদি এখানে 33,80,000কে ভাগ যদি করে দিই আমরা 26,000 দিয়ে, তাহলে বলেন তো কি পাবেন আপনি এখানে? টিচারের সংখ্যা পাবো স্যার। গুড। এই তো। তাহলে এখন বলেন তো আমরা কি এই কথাটাকে এইভাবে বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন টিচারের সংখ্যা আমরা যেটাকে এক্স বলছি এটাই ইকুয়াল টু তাহলে 33,80,000 ডিভাইডেড বাই হচ্ছে 26,000। একজন টিচারের স্যালারি দিয়ে টোটাল স্যালারিকে ভাগ করলে তো টিচারের সংখ্যাটা হয়, আর সেটার মানটাই তো মনে হয় এক্স। এটাই কাটাছেড়া করেন, 3টা শূন্য 3টা শূন্য গেল, 26 দ্বারা 3380কে যদি ভাগ করে দেন আসবে 130। এই পর্যন্ত বলেন তো জিনিস কি ক্লিয়ার করা গেল কিনা? জি স্যার। তাহলে এখন ফাইনাল কোশ্চেন কি বলছে? সব থেকে ছোট কোশ্চেন, কিছু করার নাই আর। হাউ মেনি স্টুডেন্টস ডাজ দ্য কলেজ হ্যাভ? কলেজে স্টুডেন্টের সংখ্যা কত? তাহলে আমরা স্টুডেন্টের সংখ্যা কত ধরছি? ফাইনালি দ্য স্টুডেন্টস ইকুয়াল টু 11x। এক্স এর মান আমরা কত পাইছি? 130। 130 আর 11 গুণন করলে 143, একটা শূন্যতা আছে, তার মানে 1430। এই সেই উত্তর হচ্ছে 1430। সব থেকে ছোট কোশ্চেন আমাদের রিটেনে। স্যার এখানে এক্স এর পরিচয় দেওয়া লাগবে না? হ্যাঁ, এক্স এর পরিচয় দেওয়া লাগবে না স্যার প্রথমে একদম? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আগে বলেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক বলেন। আস্তাগফিরুল্লাহ স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড। এই যে মেহেদি আস্তাগফিরুল্লাহ পড়ছে, গুড। এই যে এখানে 11 আর 1 ছিল, এটা কি রে? 11টা কি আর 1টা কি ভাই? অনুপাত স্যার। অনুপাত। তাহলে অনুপাতকে যখন সংখ্যা করা হয় তখন কি আসবে? 11 জন স্টুডেন্ট আসবে বলবো নাকি 11x জন আসবে বলবো রে?
11 জন আসবে স্যার, কিন্তু ওই যে যদি ধরে বলি আরে যে আমার কথাটা যে- আগে শোন, আগে বেঁধে এই যে আগে লাফানো শুরু করে আমার সঙ্গে স্যার। থাক আগে ভাই। তাহলে এখন বল স্টুডেন্টের সংখ্যা কি 11 জন বলবো নাকি 11 জন বলবো? 11 জন বলবো স্যার। গুড। টিচারের সংখ্যা কি একজন বলবো নাকি 1 জন বলবো? 1 জন বলবো স্যার। 1 বলা আর এক্স বলা কি আলাদা নাকি একই কথাই ভাই? একই কথা স্যার। একই কথা। তাহলে সেটা তো ধরাই হয়েছে লেট দ্বারা, আবার কি ধরবি? ডিক্লার তো করেই দেওয়া আছে। আমি বলতেছিলাম যে অনুপাতের একটা সাধারণ রাশি এক্স। কিসের আবার সাধারণ রাশি এক্স? তুই কি এমসিকিউ করিস নাই ভাই? জি স্যার। তাহলে কি বলতেছিস আমি বুঝতেছি না ভাই। হ্যাঁ, একটু ভালো করে বলতো ভাই, আরেকবার একটু একদম পুরো ঝেড়ে কাশ, হ্যাঁ, যে তোর মনের মধ্যে যা আছে এবারে বলে ফেল, সুন্দর করে বল। যখন একটা অনুপাত সাজায় তখন তো একটা সংখ্যা দিয়ে উভয়ের কাটাকাটি করি, তাই না? হুম তো ওই সংখ্যাটাই তো এক্স, তাই না? হুম সেইটাই বলছিলাম যে মানে অনুপাতের সাধারণ রাশি যদি আমরা এক্স বলে নিই উপরে, তাহলে কোনো সমস্যা হবে কিনা সেটাই বলছিলাম। তাহলে সেটা কি দুইবার করে তাহলে লেট ধরবি? যে লেট আমরা ধরে নিলাম যে সাধারণ গুণনীয়ক হচ্ছে এক্স, তারপরে আবার লেট ধরে বলবি যে স্টুডেন্টের সংখ্যা 11x, টিচারের সংখ্যা এক্স, নাকি এরকম চাচ্ছিস? না স্যার, এখন ক্লিয়ার স্যার, আপনার প্রশ্ন এখন ক্লিয়ার স্যার। এবারে বুঝছে, কারণ এক্স আগে- এটাই তো প্রতিভাগের সংখ্যা রে। আমরা যখন রেশিওকে সংখ্যাতে কনভার্ট করি, গত ক্লাসে শুরুতেই কি বলা ছিল যে ভাগগুলোকে সংখ্যাতে কনভার্ট করতে গেলে কি করতে হয়? একটা নির্দিষ্ট ভেরিয়েবল দ্বারা গুণন করতে হয়। তাহলে এই ভেরিয়েবলগুলো তো আমরা নিয়ে আসছি কার জন্য? সংখ্যা বানানোর কারণে। ক্লিয়ার এখন? জি জি স্যার, ক্লিয়ার স্যার। তুই পিলির কনসেপ্ট আবার রিটেনের মধ্যে কেন আনছিস? এগুলো তো ছিল আমাদের পিলির কনসেপ্ট। হঠাৎ করে বাসায় যাওয়ার পরে কি মনে পড়ছিল নাকি এইসব গবেষণারে? হ্যাঁ, না স্যার। তাহলে এগুলো তো কোশ্চেন করার কথা এমসিকিউ এর দিনে, যে স্যার এটা কেন করলেন, এক্স কেন নিয়ে আসলেন, আলাদা করে ধরতে হবে কিনা। এগুলো তো এমসিকিউ এর কোশ্চেন রে ভাই, কারণ এক্সটাই তো নিয়ে আসা হয়েছে, ডিক্লার করেই তো দেওয়া হয়েছে লেট, ওই জন্যই তো লেট বলা হয়েছে। যে 11 জন না, 11 জন। 11 জন তো আমরা বলতে পারি না, ভাগ। তাহলে ভাগকে সংখ্যা করতে গেলে কি করতে হয়? একটা নির্দিষ্ট ভেরিয়েবল দ্বারা, ওই ভেরিয়েবলের তো আলাদা করে ডিক্লারেশন হয় না। ডিক্লারেশনটাই তো হচ্ছে এটা যে 11 জন আমরা ধরে নিছি, স্টুডেন্ট 11 জন তো ধরি নাই। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা 4 নম্বরে আসি, দেখি কি বলতেছে। ইন অ্যান এমবিএ ক্লাস, একটা এমবিএ ক্লাসে দ্য রেশিও অফ নাম্বার অফ কমার্স গ্রাজুয়েট টু দ্য নাম্বার অফ সায়েন্স গ্রাজুয়েট ইজ 2:5। অর্থাৎ একটা এমবিএ ক্লাসে কমার্স গ্রাজুয়েটদের সংখ্যা 2 ভাগ আর সায়েন্স গ্রাজুয়েটদের সংখ্যা 5 ভাগ। তাহলে 2 জন 5 জন তো বলা যাবে না, তাহলে জন বলতে গেলে কি বলা লাগবে? 2x জন আর 5x জন। তাহলে আমরা একটু আসি এখানে, ধরে নেই যে লেট দ্য কমার্স গ্রাজুয়েট ইকুয়াল টু, তাহলে কত ছিল আমাদের? 2 ভাগ, তার মানে 2x জন। অ্যান্ড দ্য সায়েন্স গ্রাজুয়েট ইকুয়াল টু হচ্ছে কয় ভাগ ছিল? 5 ভাগ। তাহলে 5 ভাগ মানে হচ্ছে 5x। এরপরে কি বলছে? ইফ 2 মোর কমার্স গ্রাজুয়েট এন্টার দ্য ক্লাস, যদি 2 জন কমার্স গ্রাজুয়েটে এখানে এন্ট্রি নেয়, তার মানে আমরা কমার্স গ্রাজুয়েট আগে পাইছিলাম কয়জন? 2x জন, তাদের সঙ্গে যোগ হইল 2 জন। কিন্তু সায়েন্স গ্রাজুয়েটদের কোনো পরিবর্তন হয়নি, সায়েন্স গ্রাজুয়েট আগেও ছিল 5x, এখনও আছে 5x। এই 2 জন কমার্স গ্রাজুয়েট আসার কারণে রেশিও হয়ে গেছে 1:2। তার মানে এই রেশিওটাই আমরা বলতে পারি 1/2, যেটাকে সিম্পলিফাই করলে আসতেছে 4x + 4 = 5x। দ্যাট মিনস আমরা তাহলে x এর মান বলতে পারি 4। তাহলে কোশ্চেন বের করতে বসে হাউ মেনি কমার্স গ্রাজুয়েট আর দেয়ার ইন দ্য ক্লাস, ক্লাসে কমার্স গ্রাজুয়েট কতজন আছে? তাহলে আমরা একটু বলে দেই যে ফাইনালি দ্য কমার্স গ্রাজুয়েট ইকুয়াল টু কত ছিল আমাদের? কমার্স গ্রাজুয়েট 2x জন। এক্স এর মান আমরা কত পাইছি? 4, তার মানে 4 দোকানে 8, এই সেই উত্তর 8 জন। এই বলেন তো 2 জন কি যোগ করব কি করব না? দেখি কার কার মনে আছে, 2 জন কি যোগ করবেন নাকি করবেন না? করবেন না। কেন জানি করবেন না? হ্যাঁ, যাক ইফ আছে। মনে পড়ছে। হ্যাঁ, এই যে করবো ইফ না, আছে, স্যার। এই মহাজন সাহেব আছে, এই জন্য আর 2 যোগ করা যাবে না। তার মানে অ্যান্সার 8 জনই আসবে। ক্লিয়ার এখন?
এগুলো জি, সব স্যার। পিচ্ছি পিচ্ছি টাইপের কোশ্চেন দেখবেন, খুবই ছোটখাটো টাইপের কোশ্চেন। ধীরে ধীরে আমরা একটু বড় কোশ্চেনগুলোর দিকে যাব। আচ্ছা, চলে আসেন 5 নাম্বার কোশ্চেনে। দেখেন কি বলছে, the annual income and expenditure of a man and his wife are in the ratio 5:3 and 3:1। তাহলে বলেন তো 5:3, এই 5টা কি আর এই 3টা কি? বলেন তো, কে কে বলতে পারবেন 5 কি আর 3? ইনকাম আর হলো এক্সপেন্ডিচার। এটা হচ্ছে ইনকাম, কার ইনকাম আর কার এক্সপেন্ডিচার? এটা হলো ম্যানের। ম্যানের, গুড। এটা হচ্ছে ম্যানের ইনকাম এবং এক্সপেন্ডিচার। তাহলে এই 3 আর এই 1টা কি? ওয়াইফের ওয়াইফের ইনকাম আর ওয়াইফের এক্সপেন্ডিচার। এটা হচ্ছে ওয়াইফের, গুড। কিন্তু এগুলো ভুল কথাবার্তা, এই ভুলটাই আমরা করি। যা কথা বলছেন এটা একদম ভুল কথা, এই জন্যই বোর্ডে আগে আমি লিখছি যে ভুল কোথায় হয় এবারে বোঝেন। এখন বলেন, আমরা এই যে রেসপেক্টিভলি কথাটার পরে কি একটা ফুল স্টপ পাইছি কিনা? হ্যাঁ না না? জি স্যার। পাইছেন? হ্যাঁ নাকি? এরা কোশ্চেন স্যার, বলতেছে যে ফুল স্টপ তো পাইছেন, তাই তো? তাহলে এটা তো একটা সেন্টেন্স। বলেন তো এই সেন্টেন্সটার মেইন সাবজেক্ট কোনটা? মেইন সাবজেক্ট দেখি কে কে বলতে পারেন, মেইন আশিক। সাবজেক্ট কোনটা? অ্যানুয়াল ইনকাম। annual, sir. হ্যাঁ, মেইন সাবজেক্ট Income and expenditure. হ্যাঁ, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। মূল কথাটা হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এটা হচ্ছে মেইন সাবজেক্ট। এই বলেন মেইন ভার্ব কোনটা? আপনাদেরকে ইংলিশ পড়ায়, আসেন। আর বাদ দিন। আর এই যে যা খুঁজে পাওয়া গেছে, মেইন ভার্ব হচ্ছে আমাদের আর। আর তারপরে কে ছিল? 5:3 and 3:1। তাহলে মূল কথাটা হচ্ছে, খেয়াল করেন, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আর 5:3 and 3:1। তাহলে এখন বলেন তো 5:3টা কি জিনিস? এটা Income. হচ্ছে গুড, এটা দুটাই ইনকাম, 5ও ইনকাম 3ও ইনকাম। আর এই 3:1 কি জিনিস? এটা খরচ গুড, এটাও খরচ, এটাও খরচ। এখন কোশ্চেন হচ্ছে কার কার? এইটা হচ্ছে পাস ম্যানের ইনকাম, এটা হচ্ছে ওয়াইফের ইনকাম। এটা ম্যানের খরচ, এটা ওয়াইফের খরচ। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? কিন্তু দেখেন আমরা কিন্তু ভুল করছিলাম। আমরা বলছিলাম এই 5 ম্যানের ইনকাম, 3 হচ্ছে খরচ। না, এই 5:3 দুটাই ইনকাম, 3:1 দুটাই এক্সপেন্ডিচার। কার কার? এই যে পরে যেটা এক্সট্রা কথা বললো, কার কার? একজন ম্যান আর একজন ওয়াইফের। তার মানে রেশিওগুলো ম্যান আর ওয়াইফের না, রেশিওগুলো হচ্ছে ইনকাম এবং এক্সপেন্ডিচারের। কারণ সাবজেক্টই তো আমার ইনকাম আর এক্সপেন্ডিচার, সাবজেক্ট তো আর ম্যান আর ওয়াইফ না। কথাটা কি বোঝা গেল কিনা বলেন? স্যার, তাহলে এখন বলেন যে আমাদের ম্যাথ করতে গেলেও কি ওই সাবজেক্ট ভার্ব দরকার হয় কিনা? জি স্যার। তাহলে এই জায়গাটা একটু সাবধান থাকেন ভাই, কারণ ম্যাথ মানে শুধু চিন্তা করেন না যে ম্যাথ মানে শুধু যোগ বিয়োগ গুণন ভাগ। কারণ কার কোন একটা অংশ এটাই যদি না বুঝি তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাব। তাহলে ম্যাথের জন্যও এই সব সিচুয়েশনের জন্য আমরা যে একটা ইংলিশের টার্মস পাই না, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, ওই কাহিনীটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন পড়ছে। তাহলে এখন বলেন লজিকটা কি ক্লিয়ার করা গেল কিনা, যে 5:3 কি জিনিস আর 3:1 কি জিনিস? হ্যাঁ না না? গুড। তাহলে এবারে আসেন আমরা এখন জিনিসটাকে একটু সাজানোর চেষ্টা করি। তাহলে আমরা কি পাইছি? এই 5:3 পুরাটাই ইনকামের অংশ, আর 3:1 পুরাটাই হচ্ছে আমাদের খরচের অংশ। ম্যানের ইনকাম, ম্যানের খরচ, ম্যানের ইনকাম, ওয়াইফের ইনকাম। আমাদের ম্যানের খরচ, ওয়াইফের খরচ। তাহলে এই দুটাকে একটু আমরা বিশ্লেষণ করে লিখে আসেন। লেট দ্য ম্যানস ইনকাম, ম্যানের ইনকাম তাহলে কত? আমাদের 5 ভাগ, তাহলে 5 ভাগ মানে 5x লিখলাম, কমা দিয়ে লিখলাম দ্য ওয়াইফস ইনকাম, ওয়াইফের ইনকাম তাহলে আমাদের এখানে 3 ভাগ মানে হচ্ছে thrice x, অ্যান্ড এবং কারণ এটার সঙ্গে খরচও আছে, দ্য ম্যানস এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার ইকুয়াল টু 3 ভাগ 3। এখানে কিন্তু x ইউজ করা হয়েছে, তার মানে এখানে আর x ইউজ করা যাবে না। আরেকটা রেশিও তো চলে গেছে, অন্য ভেরিয়েবল নিয়ে নিলাম, thrice y লিখলাম, তারপরে লিখলাম ওয়াইফস এক্সপেন্ডিচার, আমি সংক্ষেপে লিখলাম এক্সপেন্ডিচার কত? 1 ভাগ ছিল মানে হচ্ছে শুধু y। তাহলে এখন বলেন আমরা ম্যানের ইনকাম ম্যানের খরচ পাইছি, ওয়াইফের ইনকাম ওয়াইফের খরচ পাইছি। তাহলে ম্যানের ইনকাম থেকে ম্যানের খরচ বাদ দিলে কি আমরা ম্যানের সেভিংসটা পাবো কিনা? হ্যাঁ না না? জি স্যার। তাহলে আমরা একটু জি, স্যার। দুইজনের সেভিংস বের করে আসেন। ম্যানস সেভিংস,
ম্যানের সেভিংস তাহলে আসবে কত? ম্যানের ইনকাম 5x, এখান থেকে ম্যানের খরচ থ্রাইজ ওয়াই আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে আমরা তাহলে ওয়াইফসের সেভিংস কত আমরা একটু দেখতে চাই। ওয়াইফের ইনকাম ছিল থ্রাইজ এক্স টাকা, যার মধ্যে সে খরচ করছে শুধু ওয়াই পরিমাণের টাকা। তাহলে এইটা ম্যানের ইনকাম থেকে খরচ বাদ দিয়ে আমরা পাইলাম সেভিংস, আর এটা তাহলে পাইলাম আমরা ওয়াইফের সেভিংস। হ্যাঁ না? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তাহলে এইবারে এখন দেখেন কোশ্চেন কি বলছে, এই যে ইফ থেকে দে ডিসাইড টু সেভ ইকুয়ালি, এইটার অর্থটা কি ভাই? দে ডিসাইড টু সেভ ইকুয়ালি, তাদের দুজনের সেভ সমান। তাদের দুইজনের সেভিংস কি আসবে? সেম আসবে। হ্যাঁ না? সমান, ইকুয়াল। গুড। তাহলে সেভিংস যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি এখন বলতে পারি এই যে ম্যানের সেভিংস আর ম্যানের হচ্ছে ওয়াইফের সেভিংস, এই দুইটাই তাহলে ইকুয়াল অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 5x মাইনাস থ্রাইজ ওয়াই ইকুয়াল টু থ্রাইজ এক্স মাইনাস ওয়াই। এটা কি বলা যাবে কিনা? হ্যাঁ না? জি স্যার। গুড। তাহলে এখন দেখেন তো আমরা ক্যালকুলেশন করি, থ্রাইজ এক্স 5x, টুয়াইজ এক্স, থ্রাইজ এক্স আর ওয়াই, তার মানে 2y, 2 কাটাকাটি করলে x ইকুয়াল টু ওয়াই, আমরা একটা রিলেশন পেয়ে গেছি x এর সাথে y এর। হ্যাঁ না? জি। ওকে, এখন দেখেন আবার ওই যে সেভ ইকুয়ালের পরে কি বলতেছে, অ্যান্ড ফাইন্ড এ ব্যালেন্স অফ 4000 টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তার মানে কি স্যার তাহলে কি এক্স প্লাস ওয়াই দুটো যোগ করার পর 40,000, এই যে 4,000? সেটাই তো আমার কোশ্চেন, যে এই যে 4,000 টাকার কথা বললো, এই 4,000 টাকা কি জিনিস? এটা কি? এটা ফাইন্ড এ ব্যালেন্স অফ 4000 এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তার মানে কি? সেভিং এর যোগ। এক্স আর ওয়াই এর সেভিংস। এক্স আর ওয়াই সেভিংস না, বলেন ম্যান আর ওয়াইফ রে। এক্স আর ওয়াই ওয়াইফের সেভিংস স্যার। এ সব শেষ করে ফেললো এরা, এত দূর আসে। তাহলে এখন বলেন যে 4,000 টাকা কি একজনের সেভিংস নাকি দুইজনের মিলায়ে সেভিংস? দুইজনের মিলাই স্যার। এটা যে দুইজনের মিলায় সেটা কি আমরা X plus Y। এটাকে আবার বলে এক্স প্লাস ওয়াই। মাথা ফাটাবো রে, এক্স আর ওয়াই কি মানুষ রে এরা? এক্স আর ওয়াই তো একটা ভেরিয়েবল, একটা ম্যানের জন্য, ইনকামের জন্য, আর একটা খরচের জন্য। এক্স আর ওয়াই কিসের জন্য আসবে? এরা সব মাথা টাটা গরম করে ফেলে। এই মাথা গরম হয়ে গেছে কেন এরকম? হ্যাঁ, এক্স আর ওয়াই এর যোগফল। এক্স ওয়াই চিন্তা বাদ দেন তো, আগে বলেন 4,000 টাকা একজনের সেভিংস নাকি দুইজনের সেভিংস? দুইজনের স্যার। দুইজন। গুড। এইটার অ্যান্সার দেন, বা লাফাই, এইটার অ্যান্সার দেন যে এটা যে দুইজনের সেটা বুঝলেন কেমনে? স্যার ইফ দে লেখা আছে। কোথায় লেখা আছে? এটা যে If দুইজনের they- কম্বাইন, কোথায় If কেমনে they বুঝলেন? decide Find a balance of টাকা 4,000. হ্যাঁ, তাহলে কেমনে বুঝলেন যে এটা যে দুইজনের? কোথায় লেখা আছে? কোথাও তো লেখা নাই। ইকুয়ালি সেভিং করার পর দেখলো যে টোটাল এই লেখা আছে যে তুই হয়েছে, বহুত হয়েছে, গবেষণা অনেক করছেন, এবারে গবেষণা থামেন। বলেন কেমনে বোঝা গেছে? এ ব্যালেন্স। ব্যালেন্স কি একজনের হয় নাকি দুইজন তিনজন একের অধিক মিলে ব্যালেন্স করে? হ্যাঁ, ব্যালেন্স কি কখনো একজনের হয় নাকি? এই সবাই চুপচাপ হয়ে গেল, এবারে তো আমি শেষ। স্যার না স্যার, এটা আগে জানতাম না হ্যাঁ, যে ব্যালেন্স একজনের হয় না। ব্যালেন্স করা মানেই হচ্ছে যারা যারা থাকবে তাদেরকে নিয়ে কম্বাইনলি কাজ। এই টোনটা থেকে, এই শব্দটা থেকে বোঝা গেছে যে এটা একজনের সেভিংস না। এই 4,000 টাকা তাহলে এক বছরে দুইজনের সেভিংস। হ্যাঁ না? জি স্যার। ক্লিয়ার? তাহলে এবারে একটু ঠান্ডা মাথায় বলেন, এবারে কেউ লাফায়েন না কিন্তু। বলেন তো ম্যানের সেভিংস কয় টাকা? বলেন ম্যানের সেভিংস কত? ম্যানের সেভিংস কত? X 2000। ম্যানের সেভিংস সিগন্যাল দিলাম তাও বোঝে না রে। ম্যানের সেভিংস কত? 5x মাইনাস 3y। 5x minus 3x. ওয়াইফের 3y. সেভিংস কত? ওয়াইফের 3x সেভিংস minus কত? 3x minus y। তাহলে এটা ম্যানের সেভিং, এটা ওয়াইফের সেভিং, এই দুইটা মিলে টোটাল হচ্ছে আমার 4,000। ঠিক আছে, এই হচ্ছে আপনার কাহিনীটা। এতটুকু এখন দেখেন বোঝা গেছে কিনা? জি স্যার। বোঝা গেল যে ম্যান আর ওয়াইফ দুইজনের সেভিংস কম্বাইনলি 4,000 টাকা। তাহলে দুইজনের সেভিংসের যোগফলটাই 4,000। হ্যাঁ না? বুঝতে পারছেন? জি স্যার। শিওর? স্যার আচ্ছা, তাহলে এখন এটা ক্যালকুলেশন করেন। 5 আর 3 কত আসে? 8x। 3 আর 1 হচ্ছে 4y ইকুয়াল টু 4,000 টাকা। কোশ্চেনের ফাইনাল অংশের দিকে একটু তাকান, বলেন কার মান বের করতে বসে কোশ্চেনের ফাইনালে?
কি বের করতে বলছে আগে সেটা বলেন। নামটা কি ছিল? ইনকাম। ইনকাম, গুড। তাহলে এখন তাদের- একটু আমাদের ভাই। সলিউশনের একদম শুরুতে তাকান, বলেন তো ইনকাম আর খরচ, ইনকামের মধ্যে আমাদের কোন অংশটুকু ছিল, ইনকামের মধ্যে কোন ভেরিয়েবল ছিল আমাদের, 5x আর 3x। ইনকামের মধ্যে কোন ভেরিয়েবল ছিল, কোশ্চিন না শুনে খালি অ্যান্সার দেয় রে এরারে। এক্স ছিল স্যার। গুড, এটা হচ্ছে কথা যে ইনকামের মধ্যে এক্স ছিল। তাহলে আমার ওয়াই এর দরকার আছে নাকি আমার এক্স এর দরকার? এক্স এর। গুড, আমার X এর তাহলে দরকার। এখন আসেন ওয়াই কে তাহলে আমরা আউট করে দেই। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে 8x - 4 ওয়াই এর জায়গাটায় x বসাই দিলাম? কেন? 1 নম্বর সমীকরণ থেকে আমরা জানি y এর পরিবর্তে x কে বসানো যায়, কারণ x ইকুয়াল টু y হয়। তাহলে এটাই ইকুয়াল টু 4000 টাকা। সাইড নোট আমরা দিয়ে দিলাম। কোথায় থেকে এই গবেষণা পাইছি? 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে 4x এর মান 4000 হইলে x এর মান 1000 টাকা বলা যাবে কি যাবে না? বলেন এইবারে। যাবে স্যার। বলা যাবে? যাবে স্যার। গুড, তাহলে এটা বলা গেছে। তাহলে এখন আসেন ফাইনাল অংশে, কি জানতে চাইছিল? দেয়ার ইনকাম, তাদের ইনকাম। তাহলে তো এখন করাই যায়, তাদের ইনকাম কত। তাহলে আমরা একটু বলে দিই যে ফাইনালি দ্য ম্যানস ইনকাম, ম্যানের ইনকাম কত ছিল? 5x ম্যানের ইনকাম কত ছিল? 5x 5x। গুড, এক্স এর মানে আমরা কত পাইছি? 1000। 1000 তার মানে কত আসছে? 5000 টাকা। অ্যান্ড দ্য ওয়াইফস ইনকাম, ওয়াইফের 3x ইনকাম আমাদের কত ছিল? থ্রাইস এক্স। এক্স এর মান কত পাইছি? 1000। তার মানে কত আসছে? 3000 টাকা। তার মানে অ্যান্সার পাওয়া গেছে। অ্যান্সার হচ্ছে আমাদের তাদের ইনকাম 5000 এবং 3000 টাকা। এবার তাহলে বলেন বোঝা গেল কিনা? ক্লিয়ার স্যার। Yes. কোশ্চিন সহজ, ক্যালকুলেশন সহজ, কিন্তু ঘটনাগুলো বোঝাটাই হচ্ছে এখানকার মূল কাহিনীটা, যে 5:3 কি, 3:1 কি, আমাদের 4000 টাকা কি একজনের নাকি দুইজনের মিলায়ে, এই বিষয়গুলোই হচ্ছে মূল অংশ ছিল। এখন বলেন ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে এবার একটু বলেন। না স্যার। আমি হচ্ছে এই ব্যালেন্সটা মানে মানে যদিও বা আপনি এটা ক্লিয়ার করে দিছেন, আমরা ভাবছিলাম হয়তো বা ব্যালেন্স মানে যে টাকা ওইটা ভাবছিলাম, কিন্তু ব্যালেন্স মানে যে দুইজনের সমানটা এটা ভাবতে পারিনি। এখন কি ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ম্যান সেভিং এখানে 5x - 3y = 2000 লেখা যেত না? হ্যাঁ, তাহলে আবার ওখানে লিখে দেওয়া লাগতো যে ম্যানসের সেভিংস হচ্ছে 4000 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, বুঝতেছেন কথা? 4000 ভাগ 2 লেখা লাগতো তখন আবার। ক্লিয়ার এখন জি বিষয়? স্যার, তারপরে কি অপনয়ন পদ্ধতিতে সলভ করতাম? তারপরে তো যা খুশি তাই করেন, অপনয়ন করেন, প্রতিস্থাপন করেন, যা মন চায় আপনার সবই করতে পারবেন, দুইটাই আছে। স্যার থ্যাংক ইউ। ওকে, গুড। এবার কি স্যার? হ্যাঁ, স্যার কে কোথায়? স্যার স্যার ওই যে যদি আমি প্রথমে এই যে ওয়াইফ এবং ম্যান এবং ওয়াইফের আপনার ওই যে সেভিংসটা যদি আলাদা করে দেয়, যে ম্যান এবং ওয়াইফ সেভিংস 4000 ভাগ হচ্ছে 2 এই এখনই কি বললাম, এখনই কি বললাম, এই যে একটু আগে আপনার আগে যে ভাইয়া কোশ্চেন বললো, তাহলে আমি তার উত্তর কি দিলাম? আপনি তো ওই একই কোশ্চেনই আবার করতেছেন। তারপরে একটু বলতে চাই। হুম, তারপরে আমি যদি ম্যানের ইনকাম 5x আর হচ্ছে আপনার এক্সপেন্ডিচার 3x বাদ দিয়ে 2x লিখে 2x = 2000 লিখে যদি করি স্যার। আরে কেমন লাগে না, আপনাদের সঙ্গে আর পারলাম না আমি। আরে ম্যানেরটা এটা করলেই তো হয়ে যায়, সেটাই তো বললাম যে এটা ইকুয়াল টু তাহলে 4000 দেওয়া লাগবে। তাহলে 5x - 3y = 2000। এখন এই যে y যে আছে, y এর পরিবর্তে 1 নম্বর সমীকরণ থেকে x বসান, তাহলে x বসালে কি আসবে? তাহলে 3x, তাহলে 2x এর মান 2000, ওই x এর মান তো 1000ই আসবে ভাই, যাই করেন। হ্যাঁ, এটাই স্যার। হ্যাঁ, তো সেটাই তো x এর মান বলতেছি। 1000 তো ও পরেরটুকু তো আর বলারই দরকার নাই, প্রথমেই তো বলেই দিলাম যে হয়েই তো যাবে। ঠিক আছে, তো পরেরটুকু তো উপরে তো সমীকরণ আছে, আর টেনশন কোথায়? এখন কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। হ্যাঁ, ওই দুইজনেরই একই কোশ্চেন কিন্তু, তাহলে একজনেরটা শুনলেই দুইজনেরটা কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল। আসেন 6 নম্বর কোশ্চেন, এটাই এমসিকিউতে আমরা মনে হয় ছেড়ে দিয়ে আসছিলাম, মনে পড়ে? জি স্যার। এমসিকিউতে ছিল পেন আর পেন্সিল 60 টাকা, 3 টাকা, 81 টাকা, মনে পড়ে কিনা?
জি স্যার। গুড, তাহলে জি, এখন স্যার। আসেন আমরা এটা করলে ওটারও কাজ হয়ে যাবে, দুইটারই কনসেপ্ট একই। এখন 6 নম্বর কোশ্চেনে কি বলছে যে এ ওয়ার্কার বাইস সাম শার্টস অ্যান্ড সাম টাইস। একজন ওয়ার্কার সে নাকি কিছু শার্ট এবং কিছু টাই কিনছে। পরে বলতেছে শার্টস কস্ট 70 টাকা ইচ, প্রত্যেকটা শার্টের দাম যদি আমাদের 70 টাকা করে হয়, এবং দ্য টাইস কস্ট 30 টাকা ইচ, এবং প্রত্যেকটা টাইয়ের দাম যদি আমাদের 30 টাকা করে হয়। শার্টের দাম কত করে বলছে? 70 টাকা। টাইয়ের দাম কত করে বলছে? 30 টাকা করে। এখন এই জায়গাটায় তারা বলতেছে ইফ দ্য ম্যান স্পেন্ড এক্স্যাক্টলি 810 টাকা, যদি এই ম্যানটা আমাদের এক্স্যাক্টলি খরচ করে 810, এক্স্যাক্টলি মানে যা বলছে তাই, 810 টাকার 1 টাকা কমও খরচ করতে পারবে না, 1 টাকা বেশিও খরচ করতে পারবে না, যা আছে এটাই, এই টাকাটাই তাকে খরচ করতে হবে। অ্যান্ড বাইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ শার্টস পসিবল আন্ডার দিস কন্ডিশন, এবং সর্বোচ্চ সংখ্যক যদি শার্ট কিনে এই কন্ডিশনে, দিস কন্ডিশনস, এই দিস কন্ডিশন মানে কি? দিস কন্ডিশন মানে শার্টের দাম 70 টাকা করে, 70 টাকা করে, টাইয়ের দাম 30 টাকা করে, এবং দুইটা মিলে আমাকে 810 টাকায় খরচ করতে হবে। এটাকেই তারা বলতেছিল দিস কন্ডিশন এক কথায়। আর ফাইনালি তারা জানতে চাচ্ছে কি হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য শার্টস টু টাই, শার্ট এবং টাইয়ের রেশিওটা কত। পুরাটাই হচ্ছে লিটারেচার টাইপের একটা কোশ্চিন, এই জন্য আমরা বলছিলাম যে এটা এমসিকিউতে না রিটেনে আমরা দেখব। তাহলে প্রথম কথা বলেন তো যে শার্ট কেনার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা কি অবশ্যই তাহলে আমাদের 30 দ্বারা নিঃশেষে ভাগ করতে হবে কিনা? শার্ট কেনার পরে যে টাকা থাকবে সেটাতে টাই কিনতে গেলে একটা টাইয়ের দাম 30 টাকা হওয়া মানে কি বাকি টাকা 30 দ্বারা নিঃশেষে ভাগ করতে হবে কিনা? হ্যাঁ না না? জি স্যার। তাহলে সেই কথাটাই আমাকে এখানে লিখতে হবে যে আফটার লিটারেচার তো কিছু করার নাই, আফটার বাইং দ্য শার্টস, শার্ট কেনার পরে দ্য রেস্ট অ্যামাউন্ট মাস্ট বি completely divisible by 30। কমপ্লিটলি ডিভিজিবল মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য, শুধু ডিভিজিবল মানে হচ্ছে বিভাজ্য। তাহলে আমরা কি লিখলাম? আফটার বাইং দ্য শার্টস, শার্টগুলো কেনার পরে দ্য রেস্ট অ্যামাউন্ট বাকি টাকা মাস্ট বি অবশ্যই কমপ্লিটলি ডিভিজিবল নিঃশেষে বিভাজ্য হইতে হবে 30 দ্বারা। কেন 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হবে? কারণ বলেন তো টাইয়ের সংখ্যা কি এরকম হয় যে দোকানে যাই কি বলা যায় যে আমাকে 2.5টা টাই দেন, 6.25টা টাই দেন, এরকম কি কখনো হয় ভগ্নাংশ টাইয়ের সংখ্যা? না স্যার। না। তাহলে আমরা 30 দ্বারা কেন নিঃশেষে বিভাজ্যের কথা বললাম? কারণ টাইয়ের সংখ্যা অবশ্যই একটা কি আসতে হবে? ইন্টিজার। সেই ব্যাখ্যাটাও আমাকে বলে দিতে হবে যে কেন 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হবে। বিকজ দ্য নাম্বার of ties must be an integer, অর্থাৎ আমরা এখানে বলে দিলাম কি কারণে? কারণ দ্য নাম্বার অফ টাইজের সংখ্যা মাস্ট বি অবশ্যই অ্যান ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, টাইয়ের সংখ্যা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা আসতে হবে। এবার বলেন কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে এতটুকু কথা? কিরে কোনো সাউন্ড টাউন নাই কেন? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। নাকি আপনারা শপিং এ চলে গেছেন শার্ট আর জি টাই স্যার, কেনার হুজুর। জন্য? হ্যাঁ একটু বলেন। আমি বলার পরে থেমে গেছে, ভাবলাম যে আপনারা মনে হয় মার্কেটেই চলে গেলেন কিনা। তাহলে এখন বলেন এই জায়গাটা একটা কমন সেন্স অ্যাপ্লাই করেন। বলেন তো একটা শার্টের দাম কয় টাকা? 70। 30 টাকা। ওই যে শার্টের দাম নাকি 30 টাকা, দেখেন শেষ। সরি স্যার, আমি টাই ভাবছি। কেন ভাববেন ভাই? আপনার ভাববেন কেন? একটা শার্টের দাম 70 টাকা, টোটাল কয় টাকা খরচ করা লাগবে? 810। ফাইন। 810। বলেন তো 70 দ্বারা 810 কে ভাগ করলে কত পর্যন্ত ভাগ করা যায়? কয়বার পর্যন্ত ভাগ করা যায়? কি বিপদের মধ্যে না ফেলাইছে রে। কিন্তু 7 দ্বারা 81 কে ভাগ করলে কয়বার যায় রে? 11 স্যার, 11। 11। আরে 11 বার। এই নামতার অবস্থা তোদের রে। 7, 11, 77। হ্যাঁ এই যে যাক নামতা আসছে, হ্যাঁ 7, 11, 77, যাক পাওয়া গেছে। বলেন 12টা শার্ট কি কেনা সম্ভব?
না স্যার। না স্যার। না, আচ্ছা। কারণ 12টা কিনলে 7 12 84 840 টাকা। আপনাকে ওরা বলছে যে এক্স্যাক্টলি 810 টাকাই খরচ করতে হবে। দ্যাটস ওয়াই আপনি 12টা শার্ট জীবনেও কিনতে পারবেন না। আপনি সর্বোচ্চ গেলে কিনতে পারবেন কয়টা শার্ট? 11টা। তাহলে আমরা একটু 11টা। দেখি, আসেন আমরা একটু বলি যে when the shirts equal to 11, the rest amount কত থাকে আমরা একটু দেখি। 810 টাকা থেকে বাদ যাবে, আমি শার্ট কিনছি 11টা 70 টাকা করে, তার মানে আমরা 770 যদি এখান থেকে বাদ দিয়ে দিই কত থাকে? 40। এখন বলেন 40 কি 30 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে? না স্যার। তাহলে আমরা লিখে না, দিলাম স্যার। নট ডিভিজিবল বাই 30, সংক্ষেপে লিখলাম ডিভিজিবল বাই 30, 30 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 11টা কিনা যাচ্ছে না, বাদ 11টার চিন্তা। এখন 10টা। হ্যাঁ, একটা করে একটু আমরা কমাবো দেখি। when the shirts equal to 10, the rest amount equal to 810 বিয়োগ 10 গুণন 70, 700 টাকা বাদ দিলে থাকে 110। এই 110 কি 30 দ্বারা ভাগ করা যায়? না না স্যার। স্যার। না, তাহলে নট ডিভিজিবল বাই 30, এটাও 30 দ্বারা ভাগ করা যায় না। আবার একটা তাহলে কমান, when the shirts equal to 9, the rest amount equal to 810 বিয়োগ তাহলে 9 গুণন 70, 7 63, 630 বাদ দিলে কত থাকে? 100, আমাদের 80। 180 কি 30 দ্বারা ভাগ করা যায়? জি স্যার। জি স্যার। এই যায় এবারে পাওয়া গেছে ডিভিজিবল বাই 30। তাহলে আমরা বলি যে দেন দা টাইস, তাহলে এখন টাই কয়টা কিনা যাবে? 180 টাকা দিয়ে 30 টাকা দরে টাই কিনা যাবে। টাইয়ের দাম কত করে ছিল? 30। তাহলে 30 দ্বারা ভাগ করলে কয়টা টাই কিনা যাবে? তাহলে বলেন শার্ট 6টা। যখন 9টা কিনতেছেন টাই তখন কয়টা পাচ্ছেন? 6টা। 6টা। তাহলে আমরা নিচে ফাইনালি, নিচে লেখার জায়গা নাই, উপরে লিখতেছি ফাইনালি দা রেশিও। এরে কে রে এটা রে, আহা রে, সব শেষ হয়ে গেল রে। একটু মিউট করেন ভাই। শার্ট টাই সব টানাটানি করে ছিঁড়ে ফেললো। তাহলে শার্ট যখন 9টা কিনতেছি টাই তখন পাচ্ছি 6টা। তাহলে অনুপাত করলে 3 দ্বারা ভাগ করলে কত আসে? 3:2। এই সেই অ্যান্সারও তাহলে 3:2 শেষ। এই হচ্ছে আসলে মূল কাহিনীটা। পুরাটাই একটা লিটারেচার টাইপের কোশ্চেন। এইরকমই আপনাকে ভেঙ্গে চুরে দেখেই লেখা দেখাইতে হবে, কোনো উপায় নাই। 11 কই থেকে আসলো এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়বে না এই জায়গাটায়, ঠিক আছে? ওই রকম লেখার কোনো দরকার নাই যে আমরা 810কে 70 দ্বারা ভাগ করলে 11 দশমিক সামথিং, তার মানে সর্বোচ্চ 11টা নিতে পারবো, এইটা না লিখলেও চলে, কোনো সমস্যা হয় না। ক্লিয়ার এখন? স্যার জি, স্যার। এই যে আমাদের ধারণা, এই ধারণা কিভাবে ডেভেলপ করব স্যার? কোন ধারণা? এটা তো পরে মাথা নষ্ট হয়ে যাবে, আর কিছু করতে পারবো না। এই যে এই মাথা যাতে নষ্ট না হয় সেই জন্যই তো বোর্ডে লিখে দিলাম। ধারণা তো আমিই দিচ্ছি আপনাদেরকে, টেনশন করেন না, ঠিক আছে? এখন ধারণা পাইছেন কিনা বলেন? একটু ধারণা জি, স্যার, আসছে এখন? জি স্যার। এখন আসছে। এই যে একটু একটু করে ধারণা এখান থেকে নিতে হবে, এছাড়া উপায় নাই তো। স্যার স্যার বলেন, স্যার আবু সালে স্যার একজন করে বলেন। আগের অঙ্কটা আমি একটু ভিন্ন নিয়মে করছি, আপনি চাইলে একটু ফটো দিতে পারি, মানে যদি দেখতেন একটু। কোন অঙ্ক? আগের অঙ্ক যেটা করলাম ওই ওয়াইফ এন্ড ম্যানের। ওটা এখন ওই যে আমারে তুলে এখন দিস, তুই এখন ওই ম্যান আর ওয়াইফেতেই আসছিস। আমরা 60টাই না, কেনার স্যার। জন্য মার্কেটে গেছি। মানে আরে, পরে আপনাকে নিয়ে দেবো, স্যার। আমি একটু আগে বললাম না যে তোরা এখন পর্যন্ত বয়স বাড়ছে ভাই, তোরা এখন পর্যন্ত বড় হোস নাই। এই তোদের জি, স্যার। কাছে কি আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া নাই রে? জি স্যার, দেবনি স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপ দেবনি। আচ্ছা, তাহলে আবার এই কথাটা কেন এখন বললি? মাথা ফাটানো উচিত না? আল্লাহ তোদের বাঁচাইছে যে তোরা অফলাইনে নাই আমার সামনে, বাঁচাইছে। স্যার, দোয়া স্যার। করিস আজকে, হ্যাঁ 2 এটা রাকাত আমাদের তমল সৌভাগ্য, নামাজ স্যার। পড়িস। হ্যাঁ 2 রাকাত তমল নামাজ পড়িস যে আল্লাহ আমাকে বাঁচাইছেন যে আমি স্যারের সামনে ক্লাসে নাই, অফলাইনে ক্লাসে নাই। তো জানিসই সবই, তারপরে খালি ঝামেলা পাকাস তোরা। আমি তো বলেই দিছি যে যার যত মন চায়, যদি নতুন নিয়ম নতুন কাহিনী হইল কি না বুঝতেছি না, ভাই হোয়াটসঅ্যাপ করবি, শেষ কাহিনী। আমরা আছি 6 নাম্বারে, তুই এখনো চলে গেছিস 5 নাম্বারে। তাহলে এখন ক্লাসের মধ্যে যদি এটা বলতে থাকে এই যে 8-8 জন আছিস ক্লাসে, তাহলে বাকি 7-8 জন এখন কি করবে? আমরা ধরে বকাবকি করবে না যে স্যার আপনি আছেন 6 নাম্বারে, আবার 5 নাম্বার নিয়ে কেন গল্প করতেছেন? এগুলো তো কমন সেন্স ভাই, বড় হয়েছিস না তোরা? এই জিনিসগুলো কেন এইভাবে বলতে হয়?
যার যেটা মন চায় অবশ্যই দেখাবি, কেন দেখাবি না, দেখাইতে হবে। চলে আসছে এই জায়গাটা, তখনই বলতি, তাহলে তো হইতো। এখন বল 6 নাম্বার নিয়ে গল্প করতেছে, এবারে 6 নিয়ে যার যার যা কিছু আছে এবারে বল ভাই। 6 নাম্বার থেকে 7 নাম্বারে যাবো, 6 নাম্বারের চিন্তা মাথা থেকে জেরে ফেলবি। ঠিক আছে স্যার, হ্যাঁ, ধন্যবাদ। গুড। তাহলে এখন বল 6 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে 6 কি আমরা ছেড়ে দিতে পারবো? এই লাইনগুলো স্যার ইন্টিজারের পরিবর্তে কি হোল নাম্বার ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে বিকজ দ্য নাম্বার অফ টাইস মাস্ট বি হোল, ইন্টিজারের পরিবর্তে হোল কথাটা ইউজ করতে পারবো? যাবে যাবে, কিন্তু হোল নাম্বার আর ইন্টিজার কিন্তু এক নয়, সেটা কি জানেন? হোল নাম্বার কি নেগেটিভ হইতে পারে? জি না, নাকি integer? বরঞ্চ উল্টাটা হইছে। আপনি যা বলছেন তার উল্টাটা বলেন, তাহলে ঠিক হবে। ওকে স্যার। ঠিক আছে, গুড, এই তো বুঝে গেছে। তাহলে এখন বলেন 6 নাম্বারটাকে এবার ছেড়ে দেওয়া যাবে কিনা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। শেষ, ছাড়বো? একটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার, হুইয়ান্দা শার্ট, এটা যদি স্যার আমি বারবার না লিখে ডট ডট দিই, সেক্ষেত্রে কি হবে না? ডট ডট ইনফর্মাল ইউজ, ইনফর্মাল সাধারণত আমরা ইউজ করি না। যদি নেহাত বিপদের মধ্যে না পড়েন তাহলে ডট ডট ইউজ করা যায় না। ডট ডটে ইনফর্মালি লেখা হয়, কোনো ফর্মাল লেখাতে জীবনও দেখবেন না যে ডট ডট লেখা হয়, কোনো দিনও নয়। ক্লিয়ার, মনে থাকবে? জি স্যার। জি স্যার, যদি এই অঙ্কটা 4 নাম্বার বা 5 নাম্বারে আসে, তাহলে আপনি কি করতে পারেন, যে বিপদ, সময় শেষ হয়ে যাচ্ছে, ডট ডট না দিলে আমার এই ম্যাথটা কভার করা যাবে না, তখন দিতে পারেন। কিন্তু ফর্মালি কখনোই ডট ডট ইউজ করা যায় না। যদি যাইতোই তাহলে আমি কষ্ট করে কেন লিখছি? আমিও তো তাহলে ডট ডট দিতে পারতাম, আমারও তো কষ্ট কমে যাইতো, তাই না ভাই? বলেন তো। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি দেই নাই কেন? কারণ আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তাতে। এই কারণে যতই আমার কষ্ট হোক, আমি কখনোই, খেয়াল করে দেখেন, কোনো রিটেন ম্যাথে এখন পর্যন্ত আমি কখনোই ডট ডট চিহ্ন ইউজ করি না। ঠিক আছে, কারণ আমি দিলে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। এই কারণে আমি সবসময় ফর্মালটা দেখাইতে চাই, যে ফর্মালটা বোঝেন। ইনফর্মালি আপনি লিখতে পারবেন, সমস্যা নাই, কিন্তু সাধারণত ফর্মাল লেখাটা একটু ভালো এই জায়গাটায়। ক্লিয়ার? এখন ছাড়া যাবে? জি স্যার। ওকে, জি স্যার। এইবারে এখন আমরা কয় নাম্বারে আছি বলেন তো? 7 নাম্বার। 7 নাম্বার। এখন যদি 7 নাম্বার পড়ানোর সময় কেউ যদি বলেন 6 নাম্বারে আমার ওই ঝামেলাটা আছে স্যার, একটু দেখান, তাহলে কেমন হইলো বিষয়টা ভাই বলেন? এই কারণে যখন যে কোশ্চেনে থাকবো, দয়া করে আল্লাহর ওয়াস্তে ওই কোশ্চেনে থাকা অবস্থায় আপনারা যত কোশ্চেন আছে সব বলবেন। দেখেন, আমি কিন্তু আপনাদের পারমিশন ছাড়া পরের কোশ্চেনে যাচ্ছি না। যার যা কোশ্চেন সব শোনার পরে আপনারা যখন পারমিশন দিচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে স্যার চলেন, তখন কিন্তু পরেরটাতে যাচ্ছি। আমি কি লাভ দিয়ে চলে যাচ্ছি নাকি আপনাদের পারমিশন নিচ্ছি, তাই না? এই জায়গাটা একটু খেয়াল করবেন ভাই, দয়া করে। ওকে, তাহলে 7 নম্বরের দিকে একটু তাকান, দেখেন কি বলছে। ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্ট, 60 জন স্টুডেন্টের একটা ক্লাস আছে, যেখানে দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস পার্টিসিপেটিং ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস ইজ ইন দ্য রেশিও অফ 3:2 রেসপেক্টিভলি। ওই ক্লাসটার মধ্যে যে বয়গুলো খেলাধুলায় অংশগ্রহণ করলো এবং যে গার্লসগুলো খেলাধুলায় অংশগ্রহণ করছে, তাদের অনুপাত যথাক্রমে 3:2। এরপরে বললো দ্য নাম্বার অফ গার্লস নট পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্টস ইজ 5 মোর দ্যান দ্য নাম্বার অফ বয়েজ নট পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্টস। অর্থাৎ যে বয়গুলো খেলাধুলায় অংশগ্রহণ করে নাই, তাদের চাইতে 5 জন বেশি হবে যে গার্লসগুলো খেলাধুলায় অংশগ্রহণ করে নাই। তার মানে বোঝাই যাচ্ছে যে সকল স্টুডেন্ট খেলাধুলায় অংশগ্রহণ করে নাই, কিছু অংশগ্রহণ করছে, কিছু অংশগ্রহণ করে নাই। যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যেও বয়েজ গার্লস আছে, যারা অংশগ্রহণ করে নাই তাদের মধ্যেও বয়েজ গার্লস আছে, হ্যাঁ না? না, জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার সবার তথ্য? এইবারে লাস্টের আগের লাইন, ইফ দ্য নাম্বার অফ বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্টস ইজ 15, যে বয়েজগুলো খেলাধুলায় অংশগ্রহণ করতেছে তাদের সংখ্যা 15 জন। তাহলে এই 15 জন কারা বলেন তো? এই 15 জন কারা? যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছে। যে বয়েজ, এই আন্ডারলাইন তো করেই দিছে রে ভাই, দেখে দেখে বললেও তো হয়। যে 15 জন হচ্ছে যে বয়গুলো অংশগ্রহণ করছে, হ্যাঁ না? না, হ্যাঁ, ইয়েস স্যার। গুড। তাহলে এখন বলেন তো, এই যে 3 ভাগ, এই 3 তিন ভাগ ভাগের কারা নাম বলেন তো? এই 3 তিন ভাগ ভাগ কারা? হচ্ছে বয়েস বয়েজ। পার্টিসিপেটিং। হ্যাঁ, বয়েজ যারা অংশগ্রহণ করছে। তাহলে এই 15 জনও অংশগ্রহণ করছে বয়েজ, এই 3 ভাগও অংশগ্রহণ করছে বয়েজ। তাহলে আমি কি বলতে পারি ওই 3 ভাগ মানেই হচ্ছে আসলে 15 জন?
জি স্যার জি স্যার বলা যাবে। বলা যায় না? গুড। তাহলে এখন জি, আসেন স্যার। 3:2 এর গল্পটা আগে শেষ করে দিয়ে আসেন। লেট দ্য পার্টিসিপেটিং বয়েজ, আমি সংক্ষেপে লিখতেছি, পার্টিসিপেটিং বয়েজ, বয়েজ অংশগ্রহণ করছে থ্রাইজ এক্স কমা দ্য পার্টিসিপেটিং গার্লস, পার্টিসিপেটিং গার্লস হচ্ছে কয় ভাগ ছিল? 2 ভাগ, তার মানে টোয়াইজ এক্স, এখানে তো কমা দেওয়া যায় না, অ্যান্ড লিখতে হয়, অ্যান্ড টোয়াইজ এক্স। এখন কি আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বয়েজ পার্টিসিপেট করছে আমাদের থ্রাইজ এক্স, বয়েজ পার্টিসিপেট করছে 15 জন, থ্রাইজ এক্স মানে 15 জন, হ্যাঁ না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান কত বলতে পারি? 5, হ্যাঁ না? জি গুড। তাহলে আমরা দেখি তো আচ্ছা। গার্লস কতজন অংশগ্রহণ করছে। সো দ্য পার্টিসিপেটিং গার্লস আমাদের কত ছিল? টোয়াইজ এক্স, এক্স এর মান যদি আমাদের 5 হয় তাহলে 5 দোকানে কত বলতে পারি? 10 জন। 10। বলেন তো এই 10 10 জন কারা? 10 জন কারা? স্যার যারা পার্টিসিপেট করছে। যারা পার্টিসিপেট Girls. করছে। গুড, যারা পার্টিসিপেট করছে। আমরা একটু এবার দেখতে চাচ্ছি যে কতজন টোটাল পার্টিসিপেট করে নাই। আমরা একটু বলি তো যে সো দ্য টোটাল নট পার্টিসিপেট ইকুয়াল টু, দেখেন টোটাল স্টুডেন্ট ছিল কতজন আমাদের? 60 জন। 60। এই 60 জনের মধ্যে থ্রাইজ এক্স আর টোয়াইজ এক্স অংশগ্রহণ করছে, তাহলে যারা অংশগ্রহণ করছে তাদেরকে যদি টোটাল থেকে বাদ দিয়ে দেই তাহলে যা থাকবে সেটাই কি তাহলে নট পার্টিসিপেট না? জি স্যার। গুড। জি স্যার। তাহলে 60 থেকে বাদ দিয়ে দিলাম থ্রাইজ টু 5x, 5x এক্স এর মান হচ্ছে অলরেডি আমরা জানি হচ্ছে কত, এখানে পাইছিলাম 5, তাহলে 5 5 25 যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 35। তাহলে আমি কি বলতে পারি যে এই 35 জনই হচ্ছে তারা যারা খেলাধুলায় অংশগ্রহণ করে নাই, এবং এই 35 জনের মধ্যে বয়েজও আছে গার্লসও আছে, এবং কোশ্চেনের তথ্য অনুযায়ী এর মধ্যে যতজন বয়েজ আছে তার চাইতে আমাদের 5 জন বেশি হবে যে গার্লসগুলো অংশগ্রহণ করে নাই তারা, হ্যাঁ না? জি স্যার। ঠিক আছে কথা? ঠিক আছে স্যার। গুড। জি, স্যার। তাহলে এখন বলেন আমরা কি জানি যে কতজন বয়েজ অংশগ্রহণ করে নাই? না স্যার। না স্যার, তা তো জানি না। তাহলে একটু ধরেন তো দেখি, আমরা আরেকবার একটু ধরলাম, এগেইন লেট, আবার একটু ধরে নিলাম দ্য বয়েজ নট পার্টিসিপেট, বয়েজ অংশগ্রহণ করে নাই কতজন আমরা জানি না, ধরে নিলাম ওয়াই জন খেলাধুলায় অংশগ্রহণ করে নাই বয়েজ। তাহলে সো দ্য গার্লস নট পার্টিসিপেট, তাহলে গার্লস অংশগ্রহণ করে নাই কতজন আমরা বলতে পারি? যে কয়জন বয়েজ অংশগ্রহণ করে নাই তার চাইতে কোশ্চেন বলেই দিছে 5 জন বেশি হবে 5 জন বেশি। যে গাছগুলো অংশগ্রহণ করে নাই তাদের সংখ্যা, হ্যাঁ না? জি স্যার। তাহলে এখন একটু বলেন তো এবার কি আমরা বলতে পারি বয়েজ অংশগ্রহণ করে নাই ওয়াই জোন, গার্লস অংশগ্রহণ করে নাই ওয়াই প্লাস 5, আর এই দুইটা মিলে টোটাল অংশগ্রহণ করে নাই, এবং টোটাল অংশগ্রহণ করে নাই মানেই তো 35, এটাই মানে 35, হ্যাঁ না? জি স্যার। তাহলে ওয়াই এর মানটা কি আমরা বলতে পারি 5 বাদ দিলে 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে 15, তাহলে ওয়াই এর মান 15, হ্যাঁ না? জি স্যার। তাহলে গার্লস অংশগ্রহণ করে নাই কতজন আমরা একটু দেখি তো। সো দ্য গার্লস নট পার্টিসিপেট হচ্ছে ওয়াই যোগ 5 ছিল, তার মানে ওয়াই এর মান আমরা পাইছি কত? 15 যোগ 5, তার মানে কতজন পাইছেন ভাই? 20। গুড। কোশ্চেনের লাস্ট অংশের দিকে একটু তাকায় দেখেন কি জিজ্ঞাসা করছে আপনাকে, হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য স্কুল, স্কুলের গার্লসের সংখ্যা কতজন? এবার একটু ঠান্ডা মাথায় বলেন তো এই 10 জন কারা? এই যে প্রথমে যে 10 জন পাইছিলাম, পার্টিসিপেটেড গার্লস। গুড। তাহলে বলেন তো এই 20 জন কারা? স্যার নট পার্টিসিপেট। তাহলে বলেন 10 জন গার্লস 10, 20, অংশগ্রহণ 30 করছে আর 20 জন গার্লস অংশগ্রহণ করে নাই। অংশগ্রহণ করুক আর না করুক তারা দুইটা গ্রুপ মিলেই তো টোটাল গার্লস, তাহলে 10 আর 20 30 জনের কথাই কি বলতে পারবো যে টোটাল গার্লস? জি স্যার। এই শেষ অঙ্ক, এখানে শেষ। তাহলে এখন সরাসরি ফাইনালি লিখে দেন, অঙ্কই তো শেষ হয়ে গেছে। ফাইনালি দ্য টোটাল গার্লস ইকুয়াল টু 10 যোগ 20, তার মানেই হচ্ছে কতজন? 30 জন। এই সেই অ্যান্সার হচ্ছে তাহলে 30, শেষ। এবার তাহলে দেখেন বোঝা যাচ্ছে কিনা। কোশ্চেনটা কিন্তু ভালো ছিল, বেশ ভালো কোশ্চেন একটা, কারণ কোথায় 2 নাম্বার লাইনে দিছে 3 ভাগ
আর কোথায় শেষের লাইনে এসে 6 নাম্বার লাইনে এসে বলতেছে 15 জন। ওই 3 ভাগ মানেই যে 15 জন। এই কাহিনী অনেকে 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন পড়তে পড়তে ভুলেই যায় 2 নাম্বার লাইনে জানি কি পড়ছিলাম, 1 নাম্বার লাইনে জানি কি ছিল, এই ভুলে যায়। তো এই ইনফরমেশনগুলো লিঙ্ক করাটাই হচ্ছে একটা ফ্যাক্টর। এখন বলেন বুঝতেছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে এবার একটু কাইন্ডলি কোশ্চেন করেন, ছেড়ে দেওয়া যাবে। স্যার হ্যাঁ, কে কোশ্চেন করতে চাইছিলে বল ভাই। স্যার কার কোশ্চেন ছিল একটু বল, না নাই? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কে? আবু সালে? স্যার ওই যে সো দ্যাটের, জি স্যার, হ্যাঁ আমি আবু সালে। বল ভাই। স্যার ওই যে সো দ্যাটের পরে যে আমরা বাদ দিই, ওইটা যদি স্যার একবারে আমি 10 প্লাস 15 লিখে দিই একবারে, কোন জায়গাটা ভাই একটু বলতো, কোন জায়গাটা একটু বল। 60 বিয়োগ 3x প্লাস, হ্যাঁ 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 60 বিয়োগ 3x যোগ 2x কি করতে চাচ্ছিলি ভাই বল। স্যার ওই যে আপনার ওই যে 3x এর জায়গা 15 আর 2x এর জায়গা 10 একবারে লিখে দিলাম। তোর আশেপাশে কি বাস আছে? জি স্যার, না স্যার না, এখন নাই, বাস বর্তমানে নাই। নেই। ও বাস নাই আর, হ্যাঁ থাকলে বলতাম ওই বাসটা দিয়ে আমার মাথায় বাড়ি দেওয়ার জন্য। ঠিক আছে, তোর মাথায় না, আমার মাথায়, আমার মাথায়, টেনশন করিস না। কিরে তুই ওখানে এটা সম্ভব না। 5x, তাহলে তুই কেমনে তুই একবারে 3 10 30 আর হচ্ছে ওই 3 5 15 আর হচ্ছে আমাদের 3 দোকান 5 দোকানে 10 কেমনে পাবি? এটা দেখাইতে হবে না আমার? আসলে এই যে এখানে তো দেখাই গেছে, এই জন্য বলছি আর কি, এই সাইডে দেখাই গেলাম। তো ওর সাথে একটা কাজ কর, উত্তর 30 লিখে দে, নিজের ফোন নাম্বার লিখে দিয়ে আসবি, রিটেন ম্যাথ স্যার না বুঝলে ফোন দিয়ে, ওটা ভালো হয় যদি না? আপনি খাতা দেখেন ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ আমার ফোন নাম্বারটা দিয়ে আসিস তাহলেই হবে। এ মাথা খারাপটা কি তোর রে এই গাধা? এই জায়গাটায় আমার আছে কি? এটা তো ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলের ডিক্লারেশনগুলো তো আমার এখানে কোথাও নাই যে 3x মানে কত বা এটা মানে কত, এটা তো কোথাও দেওয়া নাই। তাহলে আমার ওই জায়গাটায় হঠাৎ করে আমি কিভাবে 3 5 15 আর 5 দোকানে 10 লিখবো? তুই কি এখান থেকে দাগ দিবি পরীক্ষার হলে, স্যার এই 5 মানে এখানে বসাই দেন, দিয়ে একবারে তাহলে আমি লিখে দিলাম 60 বিয়োগ 25? এটা কি হয়? দেখাইতে হবে না এটা? বোঝা গেছে কিনা এখন? জি স্যার, এই জন্য প্রশ্ন করলাম। আচ্ছা তুই জি, থাকিস ধন্যবাদ কোথায়, স্যার, এটা ঢাকায় না confuse ছিল ঢাকার আর কি, বাইরে? এই জন্য। আবু সালে তুই কি ঢাকায় থাকিস না ঢাকার বাইরে থাকিস? বি ফর বগুড়া। হ্যাঁ কোথায় কোথায়? বগুড়া স্যার, বগুড়া। বগুড়া। বগুড়া কোথায় থাকিস? স্যার চার মাথাতেই, চার মাথা থেকে একটু শান্তা রোডে স্যার। শান্তা রোডে কোন জায়গায় বল? এরুলিয়া, এরুলিয়া। এরুলিয়া, সেটা বল আবার, শান্তার থেকে ওইদিকে আবার কি এরুলিয়া? একবার বিমানবন্দরের কাছে স্যার। হ্যাঁ, বিমানবন্দরের পাশেই। বিমানবন্দরের পাশে, গুড। তাহলে একদিন বিমানে করে ঢাকায় চলে আসিস, এসে আমার সঙ্গে একটু দেখা করিস, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, ফ্লাইট চালু হলে যাবো। আচ্ছা, কারণ তোর একটু ওই কাছাকাছি আসা দরকার, তাছাড়া তোর বেশ কিছু হচ্ছে প্রাইমারি লেভেলেই একটু এলোমেলো হয়ে যাচ্ছিস তুই। এই কাহিনীগুলো হয় আমারে হোয়াটসঅ্যাপে একদিন নক করিস, অথবা একটা ফ্রি টাইমে একটা ফোন দিস আমারে, ঠিক আছে? ফোন দিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার করে নিস ভাই, ঠিক আছে? ওকে, তাহলে 7 নাম্বার কি আমরা এখন ছেড়ে দিতে পারি কিনা একটু বল। পয়েন্টটা ওকে, অসংখ্য 7 নাম্বার গেল। আমরা একটু 8-এর দিকে আগাই, দেখি কি বলছে। নাম্বার 8, the ratio of the numbers of boys and girls in a school was 5:3. আমাদের একটা স্কুল আছে, যে স্কুলে বয়েজ এবং গার্লসের সংখ্যা হচ্ছে 5:3। পরে বলতেছে সাম নিউ বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার অ্যাডমিটেড টু দ্য স্কুল। যদি এই স্কুলে নতুন করে বয়েজ এবং গার্লস অংশগ্রহণ করে, মানে নতুন করে যদি অ্যাডমিশন নেয়, তাহলে বলতেছে দ্য রেশিও 5:7 হয়ে যাবে। আগে যে রেশিও ছিল 5:3, এখন সেই রেশিও হয়ে যাবে আমাদের 5:7। 5:7 অংশগ্রহণ করতেছে, হয়ে যাবে না, 5:7 অংশগ্রহণ করতেছে। যে নতুন বয়েজ এবং নতুন গার্লসগুলো অংশগ্রহণ করতেছে
বা নতুন করে অ্যাডমিশন নিছে তাদের রেশিও হচ্ছে 5:7। তার মানে 5 ভাগ বয়েজ নতুন করে আসছে, 7 ভাগ গার্লস নতুন করে আমার স্কুলে নতুন করে আসছে। তাতে এখন তারা বলতেছে অ্যাট দিস দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য স্কুল বিকাম 1200। তাতে আমাদের এখনকার টোটাল স্টুডেন্টের সংখ্যা নাকি আমাদের 1200। তাহলে 1200 কি বর্তমানে টোটাল স্টুডেন্ট। এবং তারা এটাও বলে দিছে অ্যান্ড দ্য রেশিও অফ দ্য বয়েজ টু গার্লস চেঞ্জ টু 7:5। যে রেশিও আগে বয়েজ আর গার্লসের ছিল 5:3, সেই রেশিওটা আজকে হয়ে গেছে কত 7:5 আমাদের। এবং আজকের টোটাল সংখ্যাটা কত 1200। আর 5:7 কি, এরা হচ্ছে নতুন করে আমার আসছে, 5 ভাগ বয়েজ নতুন করে আসছে, 7 ভাগ বয়েজ 7 ভাগ গার্লস নতুন করে আসছে। কোশ্চেনের জানতে চাওয়া দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল বিফোর নিউ অ্যাডমিশন ওয়াজ, নতুন অ্যাডমিশন নেওয়ার আগে তাহলে আমাদের টোটাল স্টুডেন্টের সংখ্যা কত ছিল। বিফোর নিউ অ্যাডমিশন, নতুন করে অ্যাডমিশন নেওয়ার আগে, বিফোর আগে, তাহলে এখন আছে কত 1200। তাহলে ওরা জানতে চাচ্ছে বলেন আগে তাহলে কয়জন ছিল। কোশ্চেনের কথা কি ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার? ক্লিয়ার। গুড। তাহলে এবার জি, স্যার। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমরা কোনটার সংখ্যা জানি, পূর্বের সংখ্যা নাকি যারা আসছে নতুন করে তাদের সংখ্যা নাকি এখনকার সংখ্যা, কোনটার সংখ্যা জানি? এখনকার। গুড। তাহলে এখন আসেন যে আমাদের বর্তমানে বয়েজ আর বর্তমানে গার্লস কতজন আছে এটা আমরা একটু দেখতে চাই। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের অ্যাট প্রেজেন্ট দ্য বয়েজ, দেখি তো বর্তমানে বয়েজ কতজন। তাহলে এই 1200 স্টুডেন্টের 7 ভাগ আর 5 ভাগ, 7 ভাগ আর 5 ভাগ, 12 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে বয়েজ, তার মানে 12 গেল, তার মানে 700 জন বয়েজ, বাকিরাই তাহলে আমাদের গার্লস। অ্যান্ড দ্য গার্লস ইকুয়াল টু, আমরা শুধু বিয়োগ করে দিব তাহলে কাজ শেষ, 1200 বিয়োগ 700, তার মানে 500 জন হচ্ছে আমাদের গার্লস। তাহলে আমরা কি বলতে পারি 1200 জনের মধ্যে 700 জন বয়েজ এবং 500 জন গার্লস, হ্যাঁ না না? জি স্যার। জি স্যার। ফাইন। এবার তাহলে কোশ্চেন হচ্ছে আমরা এই যে নতুন করে যারা অংশগ্রহণ করছে তাদের সংখ্যাটা তো ডিরেক্ট জানি না, শুধু রেশিও জানি। তাহলে এখন আমরা কি এই কথাটা বলতে পারি কি না যে লেট দ্য নিউ বয়েজ, নতুন বয়েজের সংখ্যা 5 ভাগ, মানে তাহলে আমরা বলি 5x, অ্যান্ড দ্য নিউ গার্লস, নতুন গার্লস আমাদের কতজন আমরা জানি না, কিন্তু রেশিওতে পাইছি 7 ভাগ, তার মানে আমরা 7x। তাহলে আমরা কি বলতে পারি যে 5x বয়েজ নতুন করে আসছে এবং 7x গার্লস নতুন করে আসছে, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের কথা অনুযায়ী আমাদের বর্তমানে বয়েজ হচ্ছে 700, বর্তমানে গার্লস হচ্ছে 500। এই 700 জন বয়েজের মধ্যে নতুন করে আসছিল 5x জন বয়েজ এবং গার্লসের মধ্যে আমাদের 7x গার্লস নতুন করে আসছে। তাহলে বলেন তো বর্তমানে বয়েজ থেকে যে বয়েজ নতুন করে আসছে তাদেরকে বাদ দিলেই কি আগেকার বয়েজ পাওয়া যাবে কিনা, হ্যাঁ না না? জি স্যার। বর্তমানে গার্লস 5:3 থেকে যে গার্লসগুলো আমাদের নতুন করে আসছে তাদেরকে বাদ দিলাম, তাহলে এরা আগেকার গার্লস। তাহলে উপরেরটা কি আগেকার বয়েজ, নিচেরটা কি আগেকার গার্লস। আগেকার। এই আগেকার বয়েজ আর আগেকার গার্লস মানেই তো তাহলে আমরা বলতে পারি আগেকার রেশিও ছিল 5:3, অর্থাৎ 5/3। বলা যাবে কি যাবে না? জি স্যার। তাহলে এখন আমরা একটু এটাকে ক্যালকুলেশন করি, দেখি তো কত আসে এক্স এর মান। তাহলে 3 7 2100 বিয়োগ 3 5 15 x, 5 5 2500 বিয়োগ 5 7 35 x। তাহলে আমাদের 15 আর 35 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 20x, 2500 আর 2100 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 400। তাহলে আমরা x এর মান 20 দ্বারা 400 কে ভাগ করে দিলে আমাদের কত চলে আসতেছে, আমাদের 20। তারপরে x এর মান 20, হ্যাঁ না না? জি স্যার। ওকে। তাহলে এবারে আসেন আমরা এখন ফাইনাল কোশ্চেনে যাব যে ফাইনালি বিফোর নিউ অ্যাডমিশন দ্য টোটাল স্টুডেন্ট। এইবার একটু খেয়াল করেন বর্তমানে টোটাল স্টুডেন্ট কতজন ছিল আমাদের, বর্তমানে ছিল হচ্ছে 1200 জন। এর মধ্যে নতুন করে স্টুডেন্ট আসছিল হচ্ছে আমাদের বয়েজ 5x আর গার্লস হচ্ছে 7x। তাহলে বর্তমান স্টুডেন্ট থেকে
যারা নতুন করে আসছে তাদেরকে বাদ দিয়ে দিলেই কি পূর্বের স্টুডেন্টের সংখ্যা পাওয়া যাবে কিনা? জি স্যার। ওকে, তাহলে 1200 থেকে আমরা বাদ দিব কাকে? 7 5 12 এক্স। এক্স এর মান অলরেডি আমরা পাইছি, কত পাইছি? 20। তাহলে 20 আর 12 গুণন করলে কত হয়? 240। 1200 থেকে 240 বাদ দিলে কত চলে আসে? 960। এই সেই উত্তর হচ্ছে পূর্বে তাহলে স্টুডেন্টের সংখ্যা ছিল 960 জন, এখন আসছে 1200, আগে ছিল 960, অ্যান্সার 960। এখন বলেন ঘটনা ক্লিয়ার কিনা? এটাও ভালো কোশ্চিন, এক অঙ্কের মধ্যে 3টা রেশিও ছিল। অনেকে তালগোল পাকাই ফেলে, 3টা রেশিও দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে কোনটারে কি করব না করব, এই করব তা করব, বিপদের মধ্যে পড়ে যায়। এখন বলেন বুঝছেন কিনা? কারো কোনো কোশ্চিন আছে? এই কারো কোনো কোশ্চিন আছে না? না সব চুপচাপ হয়ে গেলে কেন রে? স্যার 5:3 এটাও কি পূর্বের স্টুডেন্টদের রেশিও না? এটা দিয়ে যদি করা যেত। ওটাতে কি করতে চান সেটা আমাকে বলতে হবে, অর্ধেক চিন্তা না, পুরা চিন্তা আমাকে বলেন। 5:3 এটা পূর্বের, গুড। কি করতে জি, চাচ্ছেন এখন একটু বলেন মানে তো ভাই। 5 আর 3 যোগ করে যে 8x ওইভাবে করলে মানে x এর মানটা বসাই না দিলে না না, ওইভাবে। ওইভাবে নয় তো, আপনি কিভাবে যাবেন সেটা চিন্তা করেন। আপনার চিন্তা যা শুরু করছেন সেটা শেষ করা লাগবে। হ্যাঁ, আপনি 5x আর 3x 8x পাইলেন, 8x নিয়ে এখন কি করবেন বলেন? আচ্ছা, তাহলে তো স্যার এই অ্যামাউন্টটা আসতেছে না, মানে এই এটা। দেখেন উত্তর কিন্তু নিচেই পাইছেন, নিচেই তো জি স্যার, বলতেছেন যে এটা তো মানে পাওয়া যাচ্ছে না। মানে এটা নিয়ে একটু কনফিউশন লাগতেছে আর কি, যে এই এইভাবে করা জন্যই তো যেত কিনা। চুপচাপ করে আসি যে বলতে থাকেন এবং সেটা চিন্তা করে বলেন। দেখেন আপনি জি স্যার। নিজেই পাইছেন যে ওইটা থেকে তো আর আসা যায় না। আপনাদের সবথেকে বড় কাহিনীটা কোথায় ছিল? আপনি কার সংখ্যা জানেন? পূর্বের সংখ্যা নাকি নতুন করে আসছে তাদের সংখ্যা নাকি বর্তমান সংখ্যা? বলেন কার সংখ্যা জানেন? স্যার এটা 1200 বর্তমান। গুড, এটা। তাহলে এই জন্যই তো আমরা বর্তমান থেকে শুরু করছি, কারণ আমি যার সংখ্যা জানি সেটা থেকে তো আমার শুরু করা লাগবে। আমি পূর্বের সংখ্যা তো জানিই না, তাহলে ওটা থেকে শুরু করে আপনার লাভ কি? বুঝতে পারছেন এখন বিষয়টা? জি স্যার, জি স্যার। এই হচ্ছে ঠিক আছে। কাহিনীটা এখন। তাহলে লজিক কি ক্লিয়ার 8 নম্বরের ভাই? জি স্যার। ফাইন, তাহলে 8 নাম্বারটা আমরা ছেড়ে দিলাম। আসেন তাহলে এবারে চলে আসি 9 এর দিকে, দেখি কি বলতেছে। 9 নাম্বার কোশ্চেনে বলতেছে দ্য টোটাল নাম্বার অফ ম্যান, উইমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি ইজ 18। একটা ফ্যাক্টরিতে টোটাল 18 জন হচ্ছে কাজ করে, যার মধ্যে ম্যানও আছে, উইমেন আছে এবং চিলড্রেনও আছে। পরে বলতেছে দে আর্ন, দে মানে তারা, তারা মানে ম্যান, উইমেন এবং চিলড্রেন, তারা নাকি 4000 টাকা ইনকাম করে ইন এ ডে, একদিনে তাদের ইনকাম 4000। তার মানে 4000 টাকার মধ্যে ম্যানের ইনকামও আছে, উইমেনের ইনকামও আছে, চিলড্রেনের ইনকামও আছে। অর্থাৎ 18 জন ব্যক্তির, 18 জন ওয়ার্কারের একদিনের ইনকাম 4000 টাকা। পরে বলতেছে ইফ দ্য সাম অফ দ্য ওয়েজেস অফ অল ম্যান, সকল ম্যান, সকল ম্যান, সকল উইমেন এবং সকল চিলড্রেনের টাকা রেশিও হচ্ছে 18 10 12। তাহলে 18 কি? 18 হচ্ছে সকল উইমেনের টাকা, সকল ম্যানের টাকা। 10 কি? সকল উইমেনের টাকা। আমাদের 12 কি? সকল চিলড্রেনের টাকা। পরে আবার বলতেছে অ্যান্ড ইফ দ্য ওয়েজেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ম্যানের, একজন উইমেনের, একজন চিলড্রেনের টাকা হচ্ছে 6 5 এবং 3। তাহলে 6 কি? 6 হচ্ছে একজন ম্যানের টাকা। তাহলে 18 কি? 18 হচ্ছে সকল ম্যানের টাকা। 5 কি? একজন উইমেনের টাকা। 10 কি? সকল উইমেনের টাকা। 3 কি? একজন চিলড্রেনের টাকা। 12 কি? সকল চিলড্রেনের টাকা। হ্যাঁ না? জি স্যার। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, যা কোশ্চেন করব এর ডানে বামে কোনো কিছু বলবেন না, উত্তরও দিবেন না, আগে আমি যা বলবো এতটুকুর অ্যান্সার দিবেন। বলেন 18 কি? সকল ম্যানের অল ম্যান। ম্যানের টাকা, ওয়েজেস মানে হচ্ছে বেতন বা টাকা, যাই বলেন। গুড, 18 হচ্ছে সকল ম্যানের টাকা। আচ্ছা 6 কি? 6 One man. একজন ম্যানের। একজন ম্যানের টাকা। গুড, তাহলে বলেন তো সকল ম্যান 18 টাকা পায়, একজন ম্যান পায় 6 টাকা, তাহলে একজন ম্যানের টাকা দিয়ে সকল ম্যানের টাকাকে ভাগ করলে কি ম্যানের সংখ্যা পাওয়া যায় না? জি স্যার। জি স্যার। তাহলে বলেন তো 10 হচ্ছে সকল উইমেনের টাকা, একজন উইমেন পায় 5 টাকা,
তাহলে একজন উইমেনের টাকা দিয়ে সকল উইমেনের টাকাকে ভাগ করলে উইমেনের সংখ্যা পাওয়া যাবে কিনা? জি স্যার। সেম কথা, একজন চিলড্রেন পায় 3 টাকা, সকল চিলড্রেন পায় ধরেন 12 টাকা। তাহলে আমি কি বলতে পারি যে একজন চিলড্রেনের টাকা দিয়ে সকল চিলড্রেনের টাকাকে ভাগ করলেও তাহলে চিলড্রেনের সংখ্যাই পাওয়া যায়, হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আসেন তো আগে আমরা এই কাজটা কি একটু করতে পারি কিনা, যে ফ্রম দ্য প্রবলেমের কথা থেকে দ্য রেশিও অফ দ্য নাম্বার কিসের রেশিও? নাম্বারে, অফ দ্য নাম্বার অফ ম্যান, উইমেন চিলড্রেন অ্যান্ড চিলড্রেন ইকুয়াল টু, সকল ম্যান কত টাকা পায়? 18 টাকা। একজন ম্যান কয় টাকা পায়? একজন ম্যান টাকা পায় হচ্ছে 6 টাকা। সকল উইমেন কত টাকা পায়? 10 টাকা। একজন উইমেন কয় টাকা পায়? 5 টাকা। সকল চিলড্রেন কয় টাকা পায়? 12 টাকা। একজন চিলড্রেন কত পায়? 3 টাকা। তাহলে রেশিও কত আসতেছে? 3 6 18, 5 দোকানে 10 এবং 3 4 12। তাহলে এখন কোশ্চেন 3:2:4 এটা কিসের রেশিও? সংখ্যা রেশিও। নাম্বার অফ কারণ Man, এই woman, যে children। 18 জন ওরা বলছিল ওয়ার্কার, আপনি কি জানেন যে 18 জনের মধ্যে ম্যান কয়জন, উইমেন কয়জন, চিলড্রেন কয়জন জানেন না? তাহলে কোশ্চেন যে আপনাকে এখন বললো যে হাউ মাস এ উইমেন আর্ন, একজন উইমেনের টাকা কত? তাহলে একজন উইমেনের টাকা বের করতে গেলে তো দুইটা জিনিস লাগবে, উইমেন কয়জন আছে আর সেই কয়জন টোটাল কয় টাকা পায়, হ্যাঁ না? তাহলে এখন আসলে আমরা একটু উইমেনের সংখ্যাটা বের করি, দেখি তো পারি কিনা। সো দ্য নাম্বার অফ উইমেনের সংখ্যা কত? উইমেন টোটাল এই 18 জনের 3 2 4 ভাগ, 3 ভাগ 2 ভাগ 4 ভাগের মধ্যে কয় ভাগ ছিল? 2 ভাগ। তার মানে আমরা বলতে পারি এখানে 4 2 6 9, তার মানে 18 জনের 9 ভাগের 2 ভাগ হচ্ছে উইমেন। 9 দ্বারা ভাগ করলাম 2 দোকানে আসলো 4 জন। তাহলে আমরা কি বলতে পারি যে 18 জনের মধ্যে উইমেন হচ্ছে 4 জন, হ্যাঁ না? জি স্যার। আচ্ছা, এবারে দেখি তো সকল উইমেন কয় টাকা পায়, অ্যান্ড দ্য ওয়েজেস অফ অল উইমেন, সকল উইমেন কত টাকা পায় আমরা একটু দেখতে চাই। একদিনে টোটাল ইনকাম হচ্ছে 4000 টাকা। এই 4000 টাকার মধ্যে সকল ম্যান পায় 18 ভাগ, সকল উইমেন পায় 10 ভাগ, সকল চিলড্রেন পায় হচ্ছে 12 ভাগ। তাহলে 18 ভাগ 10 ভাগ আর 12 ভাগের মধ্যে সকল উইমেন পায় 10 ভাগ। তাহলে আমরা একটু দেখি তো 18 10 আর 12 যোগ করে দিলে কত চলে আসতেছে? 40। 40 দ্বারা ভাগ করলে 100, 100 আর 10 গুণন করলে 1000। তাহলে বলেন তো 1000 কি জিনিস পাইলাম আমরা? অল ওমেন ওয়েজেস। অল উইমেন মানে কয়জন উইমেন? উপরেই বলা আছে, বলেন তো কয়জন উইমেন? 4 জন। তাহলে বলেন এই 4 জনেরই ইনকাম আসলে 1000 টাকা। তাহলে একজনের ইনকাম কয় টাকা হবে বলেন? 150। কি রে, কয় টাকা হয়? 4 জন মিলে যদি 1000 টাকা ইনকাম করে তাহলে একজন কত আসবে রে? 250। 250। আরে এটা বলতেও এত সময়, যে 4 জন উইমেনের টাকা 1000, একজন উইমেনের টাকা 4 দ্বারা 1000 কে ভাগ করলে 250। এটাই তো জানতে চাইছে একজন উইমেনের টাকা কত। তাহলে আমরা বলে দেই যে ফাইনালি the wages of a women equal to, সকল উইমেন মানে 4 জন উইমেন 1000 টাকা পায়, তাহলে এক একজন উইমেন পাবে হচ্ছে 250 টাকা। এই সেই উত্তর 250, শেষ, এটাই উত্তর। এবার তাহলে বলেন বুঝা গেল কি না? জি স্যার। ক্লিয়ার এখন? ক্লিয়ার। ফাইন। কারো জি, কোনো স্যার। কোশ্চেন আছে কিনা এবার একটু বলেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নাই, কারো কোনো কোশ্চেন নাই। গুড। আসেন আমরা একটু মিক্সচারের দিকে যাই। এতক্ষণ সব কিসের কোশ্চেন করলেন বলেন তো? রেশিও। রেশিওর কোশ্চেন 9টা কোশ্চেন আমরা, হ্যাঁ 9টা কোশ্চেন আমরা সলভ করলাম রেশিও। তাহলে এবার একটু আগে একটু বলে দেন যে আমরা কি রেশিও রিটেনের কোশ্চেনগুলো কিভাবে করব, একটা কি ধারণা কি আসছে কি? জি স্যার। ধারণা জি স্যার আসছে? আসছে। গুড।
তাহলে আমরা এইবারে রেশিও থেকে চলে গেলাম মিক্সচারের দিকে। মিক্সচারের প্রথম কোশ্চেন কি বলছে, 2 ইকুয়াল গ্লাসেস আর রেসপেক্টিভলি 1/3 and 1/4 ফুল অফ মিল্ক। বলেন তো আমাদের গ্লাস এখানে কয়টা আছে? দুইটা। দুইটা গ্লাসের ধারণ ক্ষমতা কি আলাদা আলাদা নাকি দুইটা গ্লাসের ধারণ ক্ষমতা সেম? আলাদা স্যার। আলাদা আলাদা। 2 ইকুয়াল গ্লাসেস, তাহলে দুইটা গ্লাসের ধারণ ক্ষমতা আলাদা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও। কিরে ইকুয়াল মানে কি আলাদা? না স্যার, ওটা খেয়াল করিনি স্যার। ইকুয়াল গ্লাসেস, হ্যাঁ, তাহলে দুইটা গ্লাসের ধারণ ক্ষমতা বলছি, দুইটা গ্লাসের ধারণ ক্ষমতা কি আলাদা নাকি সেম? সেম। সেম, হ্যাঁ এটা বল ভাই। কিন্তু দুইটা গ্লাসে আমাদের মিল্কের পরিমাণ কি এক? না স্যার। না, গুড। প্রথমটার 3 ভাগের 1 ভাগ মিল্ক, দ্বিতীয়টার 4 ভাগের 1 ভাগ মিল্ক। তার মানে ধারণ ক্ষমতা সেম কিন্তু সমপরিমাণ মিল্ক নাই। আচ্ছা ভালো কথা, তাহলে বাকিটুকু কি আছে দেখি। দে আর দেন ফিল্ড আপ উইথ ওয়াটার, তার মানে বাকিটুকু কি দ্বারা পূরণ করছি? পানি। পানি দ্বারা। তাহলে এখন আসেন আমরা দুইটা গ্লাসের ব্যাপারে আগে একটু তথ্য নিয়ে নেই। ফর দ্য ফার্স্ট গ্লাস, প্রথম গ্লাসের মধ্যে আমরা একটু দেখে নেই তো যে আমাদের এগুলো কি ছিল, সব মিল্ক ছিল। দা মিল্ক কতটুকু আছে তারা বলে দিছে, কতটুকু? 1/3। তাহলে বাকিটুকুই হচ্ছে কি ওয়াটার। তাহলে বাকিটুকু কত? ভগ্নাংশ দিয়ে কথা বললে টোটাল কত হয়? 1। তাহলে 1 থেকে 1/3 বাদ দিলে বাকি থাকে 2/3 হচ্ছে ওয়াটার। এবার একটু দ্বিতীয় গ্লাসের দিকে যাই। ফর দ্য সেকেন্ড গ্লাস, দ্বিতীয় গ্লাসে যদি আমরা যাই তাহলে কোশ্চেন বলেই দিছে দ্বিতীয় গ্লাসের মধ্যে মিল্ক আছে 1/4, তাহলে বাকিটুকুই আছে ওয়াটার। তাহলে বাকি কত? সো দ্য ওয়াটার ইকুয়াল টু 1 - 1/4, তার মানে 3/4 হচ্ছে আমাদের কি ওয়াটার। এখন তারা বলছে যে এই যে ধারণ ক্ষমতা বিশিষ্ট বা এই যে মিল্ক এবং ওয়াটারের পরিমাণ এই অবস্থায় আছে, এগুলো এখন আপনি কি করবেন যে অ্যান্ড দ্য কন্টেইনস মিক্সড ইন এ টাম্বলার, এই দুই গ্লাসের জিনিস সব আমি একটা টাম্বলারের মধ্যে ঢেলে দিলাম, একটা বড় পটের মধ্যে ঢেলে দিলাম। এখন তারা বলতেছে যে তাহলে বলেন যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য টাম্বলার। তাহলে টাম্বলারের মধ্যে তাহলে আমাদের মিল্ক এবং ওয়াটারের রেশিওটা কত আসবে? তাহলে আমরা একটু বলে দেই যে ফাইনালি the ratio of milk to water in the tumbler equal to, এবার একটু খেয়াল করেন, প্রথম গ্লাস থেকে মিল্ক আসছে কতটুকু? 1/3। দ্বিতীয় গ্লাস থেকে মিল্ক আসছে কতটুকু? 1/4। বলেন তো এই দুইটা মিলে কি টোটাল মিল্ক কিনা? হ্যাঁ না না? হ্যাঁ না না? প্রথম গ্লাস থেকে মিল্ক আসছে কত? 1/3। দ্বিতীয় গ্লাস থেকে মিল্ক আসছে কত? 1/4। তাহলে আমি কি বলতে পারি না যে এই দুইটা মিলেই হচ্ছে টোটাল আমাদের মিল্ক? জি স্যার। সেম অ্যাজ, তাহলে এখন বলেন তো প্রথম গ্লাসের আমাদের ওয়াটার কতটুকু? 2/3। হ্যাঁ বলেন কতটুকু? 2/3। আর দ্বিতীয় গ্লাসের ওয়াটার কতটুকু? 3/4। এই দুইটা মিলে কি টোটাল আমাদের ওয়াটার কিনা? হ্যাঁ না না? জি স্যার। তাহলে এটা নতুন গ্লাসের আমাদের মিল্ক, এটা নতুন গ্লাসের ওয়াটার। তাহলে দেখি তো মিল্ক কতটুকু আমাদের? 4 আর 3 যোগ করলে হয় 7, 3 4 12, 7/12। আর এখানে আসতেছে 4 দোকানে 8, 3 3 9, 8 আর 9 যোগ করলে 17, 17/3 4 12। দুইটা পাশে থেকে 12 12 আমরা সাইজ করে দিলাম, তাহলে আমাদের অনুপাত পাওয়া গেছে 7:17। অ্যান্সার শেষ। যে টাম্বলারের মধ্যে তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও থাকবে 7:17। এই হচ্ছে অ্যান্সার। এবার একটু বলেন যে জিনিসটা বোঝা গেল কিনা। ঠিক আছে এখন? জি গুড। জি স্যার। তাহলে কি আমরা 10 নম্বরটা ছেড়ে দিতে পারবো এখন? জি স্যার। ওকে, তাহলে 10 নম্বরটা আমরা ছেড়ে দিচ্ছি। চলেন দেখি 11-র চেহারাটা কি ছিল। নাম্বার 11-এ তারা বলতেছে যে ইন এ মিক্সচার 60 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার 2:1. If the ratio is to be 1:2, then the estimate of the quantity of water in the liter to be further added in the mixture.
ওরা বলতেছে যে 60 লিটারের একটা মিক্সচারের মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও ছিল 2:1। এখন ওদের কথা হচ্ছে যদি আপনি এর মধ্যে নতুন করে আবারও যদি আপনি কি করে দেন, আপনি কত লিটার ওয়াটার যদি মিক্সড করে দেন যেন এই রেশিওটা 2:1 চেঞ্জ হয়ে 1:2 হয়। সহজ কথা, 60 লিটারের জিনিসের মধ্যে মিল্ক এবং ওয়াটারের রেশিও ছিল 2:1, এই 60 লিটারের মধ্যে কত লিটার ওয়াটার যোগ করলে এই রেশিও উল্টাই যাবে, 1:2 হয়ে যাবে। তাহলে কোশ্চেন কত লিটার আপনি এখানে ওয়াটার যোগ করবেন? কোশ্চেনের কথা কি ক্লিয়ার হয়েছে কিনা আগে বলেন। তাহলে আগে আমরা একটু দেখে নেই, চলেন তো 60 লিটারের মধ্যে আমাদের মিল্ক এবং ওয়াটার কতটুকু করেছিল সেটা আমরা একটু দেখতে চাই। ইনিশিয়ালি দা মিল্ক, প্রথমটা কি ছিল? প্রথমটাই ছিল মিল্ক, তাই না? হ্যাঁ, মিল্ক। দা মিল্ক ইকুয়াল টু এই 60 লিটারের কত ভাগ? 2 ভাগ আর 1 ভাগ, অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ আমাদের মিল্ক ছিল। তাহলে 3 দ্বারা ভাগ করলাম 20, 20 দোকানে 40 লিটার মিল্ক। তাহলে বাকিটুকুই ছিল ওয়াটার। তাহলে আমরা বলতে পারি সো দা ওয়াটার ছিল তাহলে 60 বিয়োগ 40, তার মানে 20 লিটার। আমি কি তাহলে বলতে পারি এই কথাটা কিনা দেখেন তো, যে 60 লিটার মিক্সচারে মিল্ক ছিল 40 লিটার এবং ওয়াটার ছিল 20 লিটার, হ্যাঁ না না? কোশ্চেন বলছে ফার্দার অ্যাডেড ইন দ্য মিক্সচার কি, হাউ মেনি, কোথায় জানি গেল, এই যে দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন লিটার, তার মানে ওয়াটার নতুন করে কত লিটার মিক্স করতে হবে। আমরা কি জানি কত লিটার মিক্স করতে হবে? জানি না। আমরা ধরে নিচ্ছি যে লেট দ্য অ্যাডেড ওয়াটার কত লিটার জানি না, ধরে নিলাম x লিটার। হ্যাঁ, কথার কথা যে x লিটার ওয়াটার আমাদের কি করতে হবে? মিক্সড করতে হবে, আমরা জানি না। তাহলে এখন আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন আগে আমাদের মিল্ক ছিল 40 লিটার, আগে আমাদের ওয়াটার ছিল 20 লিটার, আপনি 20 লিটারের সঙ্গে মিক্সড করলেন x লিটার, তাহলে এইটা আমাদের বর্তমানে ওয়াটার। মিল্কের কোনো পরিবর্তন হয়নি, আগেও যা ছিল এখনও তাই আছে। কিন্তু ওরা বলতেছে তাহলে এখনকার মিল্ক আর এখনকার ওয়াটারের রেশিও নাকি চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যাবে? 1:2, মানে 1/2। তাহলে ক্যালকুলেশন করলে 20 যোগ x ইজিক্যাল টু 40 দোকানে 80, 80 থেকে 20 বাদ গেলে হয় 60, তার মানে x এর মান 60, অর্থাৎ আপনাকে নতুন করে ওয়াটার মিক্স করতে হবে 60 লিটার। তাহলে আমরা ফাইনালি বলে দেই যে ফাইনালি দ্য অ্যাডেড ওয়াটার ইকুয়াল টু হচ্ছে 60, অ্যান্সার হচ্ছে 60 লিটার। এই সেই অঙ্ক শেষ, পিচ্ছে একটা অঙ্ক। এখন বলেন বোঝা গেছে কিনা ঘটনা? জি স্যার। গুড, সহজ সাপটা কোশ্চেন ছিল, কিন্তু ঝুট ঝামেলার এরকম কোনো কোশ্চেন নয় এটা। তাহলে এটা কি আমরা ছেড়ে দিতে পারবো? জি স্যার। তাহলে কত নম্বরে কাজ যাচ্ছে? 11। গুড। 12 থেকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। 12 থেকে আজকে আপাতত দেখবো না, 12 থেকে হচ্ছে নেক্সট ক্লাসে একটু দেখি। আজকে একটু ছুটি দেন, গলার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তাহলে আজকে একটু ছুটি দেওয়া যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এই কয়টা থাকলো আগে সেটা একটু দেখেন আগে। 12 থেকে কয়টা আছে? 6টা আছে। 5টা না 6টা আছে? 12 থেকে না 6টা আছে। আচ্ছা 6টা 12 থেকে আছে টোটাল 6টা। একটু বলি, কথাটা আগে বুঝেন। আমার সঙ্গে নেক্সট যেই দিন দেখা হবে যে লেকচার নিয়ে, আমি ওই লেকচারের আগে এই 6টা আগে আপনাদেরকে করাই দিব, তারপরে ওই লেকচারে যাব। কথা কি বোঝা গেল? আমার ক্লাসে, ঠিক আছে? জাস্ট শুধু আপনারা একটু কষ্ট করে তারেকের ক্লাসে আবার যেন এটা না যায়, এটা আমার জিনিস, আমি শেষ করব, ঠিক আছে? এটা তারেক স্যার কিন্তু করাবে না, এটা আমিই করাবো। তাহলে আপনারা একটু কষ্ট করে শুধু আমার সঙ্গে যেই দিন দেখা হবে শুরুতেই মনে করাই দিবেন যে স্যার আমাদের হচ্ছে মিক্সচারের 12 নাম্বার থেকে একটু করানোর কথা, এতটুকু জাস্ট শুধু মনে করে দিলেই চলবে, ঠিক আছে ভাই? ঠিক আছে স্যার। আমি ভুলে গেলেও আপনারা যেন আবার ভুলে যান না, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখা যায়? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ তাহলে আজকে ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আদাব।